ঘড়িতে সময় রাত 2:53। শহরটা নিউ ইয়র্ক। চারদিকে নিস্তবতা বিরাজমান, আর সেই নিস্তবতাকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে অন্ধকার আচ্ছন্ন পরিবেশটা। রাস্তাঘাটে মানুষজনেরও তেমন দেখা নেই, অবশ্য না থাকারই কথা, কারণ এত রাতে সবচেয়ে জনবহুল রাস্তাতেও মানুষের চিহ্ন খুঁজে পাওয়া বিরল। কিন্তু এত রাতেও হাইওয়ে দিয়ে একটা সাদা রঙের ব্যাকস্টার গাড়ি ছুটে চলেছে প্রবল গতিতে, আর সেই গাড়িটির পেছনে আরও 6 থেকে 7টা কালো রঙের জিপ গাড়ি, যেগুলো ওই গাড়িটার পিছু নিচ্ছে সমান তালে। চারদিকে অন্ধকার ছেয়ে থাকলেও ল্যাম্প পোস্টের আলোতে রাস্তাঘাট বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। গাড়িগুলো চলতে চলতে ব্রুকলিন ব্রিজের উপরে এসে পড়েছে। বলা বাহুল্য, নিউ ইয়র্কের সবচেয়ে বড় কয়েকটা ব্রিজের মধ্যে এই ব্রুকলিন ব্রিজটাও নিজের নাম লিখিয়ে নিয়েছে। ব্রুকলিন ব্রিজটা পেরোলেই দুই পাশে ঘন জঙ্গল, আর তার মাঝ দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা। তবে ব্রিজটা অতিক্রমের পরে আর কোনো ল্যাম্পপোস্টের চিহ্ন নেই, মাত্র রাস্তায়, যার কারণে আবার সেই কুড়কুড়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা ঘিরে ধরেছে রাস্তাটাকে। ব্রিজটা পেরোনোর পরে কালো গাড়িটার স্পিড যেন আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে গাড়িটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল, যেটা পেছনে থাকা গাড়িগুলো দৃষ্টি এড়ায়নি, তাই ওই গাড়িগুলো একে একে প্রবেশ করছে জঙ্গলের ভেতরে। তবে কিছুটা পথ অতিক্রম করার পরে গাড়িগুলো থেমে গেল, কারণ এতক্ষণ ধরে ওরা যে গাড়িটার পিছু নিয়েছে সেই গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খাওয়া অবস্থায় পড়ে আছে, আর গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কালো রঙের গাড়িগুলোর মধ্যে প্রথম গাড়িটা থেকে এক এক করে 5 জন ছেলে নিচে নামলো। ছেলেগুলো মাঝে একটা ছেলে হাসতে হাসতে বাকিদের দিকে তাকায় এবং বলে, শালা এভাবে মরে গেল কেন? আমরা কি দোষ করেছিলাম? আমাদের হাতে মরলে কি আমরা মাইন্ড করতাম নাকি? তা যা বলিস, আমাদের হাতে মরলে আমরা একটু যত্ন সহকারে মারতাম। ও যে অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা আমি জানি, তুই জানিস, কিন্তু ভাই তো আর জানে না। তাই ভাইকে বলবো আমরাই ওকে মেরে ফেলেছি, তাহলে ভাইয়ের সামনে নামও কামাতে পারবো, আর সাথে মজা মাস্তি করার জন্য টাকা তো আছেই। ছেলেটার কথা শুনে ওখানে উপস্থিত সবার মুখে একটা হাসি ফুটে উঠল এবং সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এখন চল যাওয়া যাক, এখানে থেকে আর কোনো লাভ নাই। অতঃপর ওরা আবার গাড়িতে উঠে গেল এবং গাড়ি ঘুরিয়ে যাত্রা শুরু করলো শহরের দিকে। অন্যদিকে এতক্ষণ ওদের কথা শুনে কারো মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল, আর এই হাসিটাই হয়তো ধীরে ধীরে কেড়ে নিবে ওদের সকলের প্রাণ নামক পাখিটাকে। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রায় 2 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে ওই ছেলেগুলোর গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। বাড়ি বললে ভুল হবে, অবশ্য রাজপ্রাসাদ বললেও এর যথার্থ বোঝানো যাবে না। ছেলেগুলো গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। ওরা ভেতরে গিয়ে দেখে ড্রয়িং রুমের সোফায় একটা লোক গান হাতে নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। ছেলেগুলো গিয়ে লোকটার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। লোকটা বসা থেকে উঠে ওদের দিকে কিছুটা এগিয়ে এলো এবং বলল, কি বলেছিলাম মনে আছে? আজকে যদি কোনো ভুল করিস তাহলে আর কোনোদিন ভুল করার সুযোগটা আমি দিব না। ভাই, আমরা ওকে মেরে ফেলেছি। আসার সময় ওকে ওর গাড়ি সমেত জ্বালিয়ে দিয়ে এসেছি। জোকার কিং নামক কাঁটাটা আর কোনোদিন তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ছেলেটার কথা শুনেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটা 2 কদম পিছিয়ে গিয়ে আবার সোফায় বসে পড়ল। লোকটার মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠেছে। লোকটা সেই পৈশাচিক হাসির শব্দ যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। লোকটা নিজের মুখের হাসি বজায় রেখে ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। আজকে তোরা যা চাইবি তাই পাবি। বল কি চাই তোদের? ছেলেগুলো মাথা নিচু করে লোকটার সামনের সোফায় বসে পড়ল। ওদের কোনো জবাব না পেয়ে লোকটা আবার বলল, কি রে, কি করে হলো? কিছু বলছিস না কেন? আসলে ভাই, আজকে রাতে যদি... বুঝেছি, আর বলার দরকার নেই। ঠিক রাত 12টায় নেভিট নাইট ক্লাবে চলে যাস, তোরা তোদের জিনিস পেয়ে যাবি। ধন্যবাদ ভাই। এখন তোরা যেতে পারিস। ছেলেগুলো বসা থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো বাসার বাহিরে। ছেলেগুলো বেরিয়ে যাওয়ার সাথে সাথে লোকটার মুখে সেই পৈশাচিক হাসির রেখাটা আবার ফুটে উঠল। লোকটা নিজের হাতে থাকা গানটার দিকে তাকিয়ে থেকে বলে, মনে আছে তুই আমাকে বলেছিলি জোকার কিংকে মারা নাকি দুঃস্বপ্ন ছাড়া আর কিছু না? আজ দেখ, সেই দুঃস্বপ্নকে বাস্তবে রূপদান করে দিল এই ডেভিল কিং। ওফ সরি, তোর কাছে তো আমি নীল, তবে তোর জন্য আমার দোয়া রইল। পরে অনেক ভালো থাকিস। আজ থেকে এই নিউ ইয়র্ক শুধু আমার রাজত্ব চলবে, এই নীলের রাজত্ব চলবে। কেউ আর আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না, কেউ না।
নীল ওর গণির দিকে তাকিয়ে দেখে 6:14 বাজে। সারা রাত না ঘুমানোর কারণে রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে নীলের চোখে। তাই ও বসা দিকে দাঁড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। চোখে ঘুম থাকার কারণে রুমে এসে বিছানায় গালিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমের দেশে পা বাড়ালো নীল। তবে ওর চোখে শান্তির ঘুম বিরাজ করলেও অন্য একজনের চোখ এখন ঠিকই প্রতিশোধের আগুন জ্বলছে, যে আগুন হয়তো ধীরে ধীরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে ওদের সকলের জীবন। নীল মিটমিট করে চোখ খুলে শোয়া থেকে উঠে বসলো। বালিশের নিচে থেকে নিজের ফোনটা বের করে দেখে ঘড়িতে সময় 2:54। তবে সময় দেখার সাথে সাথে আর একটা বিষয় নজরে পড়লো নীলের, আর সেটা হলো একই নম্বর থেকে 23টা মিসড কলের নোটিফিকেশন। বেশ কিছুটা অবাক হয়েছে নীল, কারণ ওর গ্যাংয়ের কেউ ওকে একবারের বেশি কখনো কল করে না, আর যদি খুব বেশি জরুরি হয় তখন একবারের জায়গায় 2বার দেয়। এটা নীল নিজেই ওদেরকে বলে দিয়েছে এবং এটা সবাই শুরু থেকেই মেনে এসেছে। কিন্তু নীলের প্রশ্ন হলো, কি এমন কাজ যার জন্য 23 বার কল দেয়া লাগবে? নাম্বারটা অবশ্য নীলের ফোনে সেভ করাই আছে। রাতে যে ছেলেগুলো এসেছিল নীলের সাথে দেখা করতে, তাদের মধ্যেই একজনের নাম্বার এটা। সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে নীল ওই নাম্বারটাতে একটা কল করলো। সেই তখন থেকে রিং হয়ে চলেছে, কিন্তু অপর প্রান্ত থেকে কলটা কেউ রিসিভ করছে না। নীলের মনে কিছুটা হলেও দুশ্চিন্তার দানা বাঁধতে শুরু করে দিয়েছে। তাই ও ওই ছেলেটার সাথে থাকা অন্য একটা ছেলের নাম্বারে কল দিল, কিন্তু এই ছেলেটার নাম্বারও বন্ধ। ওদের 5 জনের একটা গ্যাংয়ের মতো, যাদের সবাইকে নীল খুব ভালো করেই চিনে। নীলের জন্য ওরা কাজ করে আসছে গত 4 বছর ধরে। হামজা, হিমেল, সাব্বির, নাজমুল আর সাহিল, ওদের 5 জনের সম্পর্ক এতটাই গভীর যে একজনকে ছাড়া অন্যজন অসম্পূর্ণ। নীলকে হামজা কল দিয়েছিল 23 বার, আর নীল একটু আগে যাকে কল দিয়েছিল সে ছিল সাহিল। নীল বাকি 3 জনকেও একে একে কল করতে থাকে, কিন্তু হিমেল আর সাব্বিরের নাম্বারও বন্ধ বলছে। নীলের দুশ্চিন্তা যেন ক্রমশ বেড়েই চলেছে। নীল কাঁপা কাঁপা হাতে নাজমুলের নাম্বারে কল দিল। এবার আর নাম্বারটা বন্ধ বলল না। কিছুক্ষণ রিং হওয়ার পরে অপর প্রান্ত থেকে নাজবুল কলটা রিসিভ করলো এবং ঘুম ঝরানো কণ্ঠে বলল, হ্যাঁ ভাই বলো। নাজমুলের গলার আওয়াজ শুনে নীল একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। অবিচলিত কণ্ঠে নাজমুলকে প্রশ্ন করলো, কোথায় তুই? আমি তো বাসায় ভাই, ঘুমাচ্ছিলাম। কেন? হারামজাদা কোথায় তুই? হামজা তো মনে হয় ওর রুমে আছে, ঘুমাচ্ছে হয়তো। না, ও ঘুমাচ্ছে না। মানে? হামজা আমার নাম্বারে 23 বার কল করেছে। তুই তাড়াতাড়ি গিয়ে দেখ হামজা ওর রুমে আছে নাকি। আমি হিমেল, সাহিল আর সাব্বিরকে কল দিয়েছিলাম, কিন্তু ওদের নাম্বার বন্ধ বলছে। 23 বার? আমার ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। আমি ফোনটা বের করে যখনই সময় দেখতে গেছিলাম তখনই ওদের মিস কলের নোটিফিকেশন আমার চোখে পড়ে, আর তারপর ওদের নাম্বারে কল দিলাম, বাট রিং হয়, রিসিভ করে না। কিন্তু ভাই আমরা তো খুব বেশি প্রয়োজন ছাড়া তোমাকে একবারের বেশি কল করি না, তাহলে ও হঠাৎ 23 বার? এইসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। তুই আগে ওর রুমে যা, গিয়ে দেখ ওর কি অবস্থা, কোনো সমস্যা হলো কি না। আবার আচ্ছা ভাই, আমি তোমাকে দেখে জানাচ্ছি। নাজমুল কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে ও রুমের বাইরে চলে এলো। ওদের 5 জনের রুম পাশাপাশি। হামজার রুমটা সবার শেষ প্রান্তে। হামজার রুমে যেতে নিলে বাকি 3 জনের রুমের সামনে দিয়েই যেতে হয়। নাজমুল হামজার রুমে যাওয়ার সময় বাকি 3 জনকেও ডেকে নিল। ওরা 4 জন হামজার রুমের সামনে গিয়ে দেখে হামজার রুমের দরজা খোলা। তাই আর বিলম্ব না করে ওরা ভিতরে ঢুকে পড়লো। কিন্তু ভেতরে ঢুকে ওরা দেখে হামজার রুমে নেই, তবে রুমের সব জিনিসপত্রগুলো অগোছালো। আবার কিছু জিনিস নিচে পড়ে আছে। নাজমুল রুমের জিনিসগুলো হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ ওর ফোনটা হালকা কেঁপে উঠল। ও ফোনটা অন করে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। ও মেসেজটা ওপেন করে পড়তে আরম্ভ করলো। মেসেজটা পড়ার সাথে সাথেই নাজমুল দৌড়ে হামজার রুম থেকে বেরিয়ে গেল। ওর কাছে কিছুটা অবাক হয়ে হিমেল, সাহিল আর সাব্বিরও পিছু পিছু দৌড়াতে থাকে এবং পিছন থেকে ওকে থামতে বলে, কিন্তু ওদের কারো কোনো কথাই যেন নাজমুলের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। নাজমুল ওদের বাসার গার্ডেনে এসে থেমে গেল। ওদের গার্ডেনে একটা টি টেবিল রাখা আছে, সেখানে বসে ওরা 5 জন প্রতিদিন আড্ডা দেয় আর কফি খায়। নাজমুল গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে চলেছে। কিছুটা পথ হাঁটার পরে নাজমুলের চোখে পড়লো সেই টি টেবিলটা, আর টি টেবিলের পাশেই পড়ে আছে একজনের লাশ। নাজমুল দৌড়ে চলে গেল সেখানে। লাশটা হামজার। নাজমুল যখন হামজার লাশের পাশে হাঁটু গেড়ে বসতে যাবে, ঠিক তখনই ওর চোখ আটকে গেল লাশের পাশে থাকা একটা মাস্কের উপরে। নাজমুল 2 কদম পিছিয়ে গেল হামজার লাশটা দেখে। এতক্ষণে সাহিল, হিমেল আর সাব্বিরও সেখানে পৌঁছে গেছে। দৌড়ে আসার কারণে ওরা 3 জনই বেশ হাঁপিয়ে উঠেছে। নাজমুলের কাছে এসে সাব্বির হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করলো, কি রে, কি হলো? এভাবে দৌড়ালি কেন?
নাজমুল কোনো কথা না বলে সে একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিকতায় যেন ও বাকরুদ্ধ হয়ে গেছে। চাইলেও কথা বের করতে পারছে না ও নিজের গলা থেকে। সাহিল নাজমুলকে মৃদু ধাক্কা দিয়ে আবার প্রশ্ন করলো, কি রে, কি হলো? কথা বলছিস না কেন? আর তখন ফোনে কি দেখলি যে এইভাবে দৌড়ে চলিয়ে এলি এখানে? নাজমুল কোনো কথা না বলে হাত দিয়ে হামজার লাশের দিকে ইশারা করলো। ওরা তিনজন নাজমুলকে জেরা করার কাজে এতক্ষণ এতটাই ব্যস্ত ছিল যে আশেপাশে কি চলছে তার কোনো খেয়ালই ওদের ছিল না। কিন্তু হামজার লাশ দেখে ওরা যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে হামজার লাশের পাশের মাস্কটিকে দেখে। এমনটা কখনো হতে পারে তা হয়তো ওরা কল্পনাও করতে পারেনি। কি ঘটতে চলেছে ওদের জীবনে? খুব ভালো কিছু নাকি খুব খারাপ কিছু? নাকি মৃত্যু এসে ওদেরকেও আলিঙ্গন করে নেবে, ঠিক যেভাবে হামজাকে করেছে? সাহিল গুটি গুটি পায়ে এগিয়ে গেল হামজার লাশের দিকে। ও হামজার লাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো এবং লাশের পাশে রাখা মাস্কটিকে নিজের হাতে তুলে নিল। মাস্কটিকে হাতে নিয়ে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছে ও এটি একটি জোকারের মাস্ক। তবে মাস্কটির এক পাশেই কিছুটা রক্তের দাগ লেগে রয়েছে। সাহিল ধীরে ধীরে পা বাড়ালো ভাবনার জগতে। নানা ধরনের চিন্তা এসে উদয় হচ্ছে ওর মাথায়। জোকার কিং তো আমাদের চোখের সামনেই ওর গাড়িসহ আগুনে পুড়ে মারা গেল। তাহলে হামজার লাশের পাশে জোকারের মাস্কগুলো কোথায় থেকে? এই শহরে জোকার কিং ছাড়া তো আর এমন কেউ ছিল না যে কাউকে মারার পরে লাশের পাশে নিজের চিহ্ন রেখে যেত। এই কাজটা করতো একমাত্র জোকার কিং। তাহলে কেউ বেঁচে আছে? না, এটা কিছুতেই সম্ভব না। নাকি পিছনের কোনো কাজের জন্য আমাদের উপর থেকে প্রতিশোধ নিচ্ছে জোকার কিংয়ের চরিত্রের ফায়দা উঠিয়ে, যাতে আমরা এটাকে কোনো ভূত প্রেতের কাহিনী ভেবে ভুল করি। কিন্তু বর্তমানে 2020 সালে দাঁড়িয়ে এইসব কথা বিশ্বাস করা আর খাবারের ছবি দেখে নিজের ক্ষুধা নিবারণ করা দুটোই বিভিন্ন। সাহিলের ধ্যান ভাঙলো কাঁধে কারো হাতের ছোঁয়াবে। ও পিছনে তাকিয়ে দেখে সাব্বির দাঁড়িয়ে আছে। সাহিল বসা থেকে উঠে দাঁড়ালে নাজমুল আর হিমেলও ওর সামনে এসে দাঁড়ালো। হিমেল সাহিলের হাত থেকে জোকারের মাস্কটা নিতে নিতে বলে, হামজার লাশের পাশে জোকারের মাস্ক কোথা থেকে এলো? জানি না কি হলো। কাউকে মারার পরে এভাবে লাশের পাশে নিজের চিহ্ন তো একমাত্র জোকার কিং রেখে যেত, তাই না? তাহলে কি জোকার কিং বেঁচে আছে? কিন্তু সেদিন যেভাবে গাড়িতে আগুন জ্বলছিল তাতে কোনো সাধারণ মানুষের পক্ষে সেখান থেকে বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব না। তাহলে কে করলো এই কাজটা? জানি না কে বা কারা করছে এইসব, তবে এতটুকু জানি যে আমরা এমন একটা চক্রে জড়িয়ে গেছি যেটা থেকে এত সহজে বের হতে পারবো না। সাহিলের কথা শেষ হওয়ার সাথে সাথে নাজমুলের ফোনটা বেজে উঠল। নাজমুল ফোনটা পকেট থেকে বের করে দেখে নীল কল করেছে। ও কলটা রিসিভ করে ফোনটাকে নিজের কানে ধরলো। হ্যাঁ ভাই বলো। কি হলো? তুই আমাকে আর কিছু জানালি না কেন? আর হামজা কোথায়? আসলে ভাই ওর এক চাচা থাকে বাংলাদেশে, আর সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে হামজার কিছু টাকার দরকার ছিল, তাই ও তোমাকে এতবার ফোন দিয়েছিল। ও আচ্ছা, আমি ঘুমিয়েছিলাম তাই ওর কল রিসিভ করতে পারিনি। এখন কল দিতে বলো ওকে, যত টাকা লাগে আমি পাঠিয়ে দিচ্ছি। ভাই টাকার ব্যবস্থা হয়ে গেছে, সমস্যা নেই। ও, কিন্তু কে দিল? হামজা তোমাকে ফোনে না পেয়ে সাহিলের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নিয়েছে। হামজা কি নিউ ইয়র্কে আছে? না ভাই, ও সকালেই চলে গেছে। গতকাল রাতে তো কারোরই ঠিকমতো ঘুম হয়নি, তাই আমাদেরকে আর ঘুম থেকে ডাকেনিও। একটা চিঠি লিখে রেখে গেছে, বলেছে বাংলাদেশে ল্যান্ড করে কল দিবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে। নাজমুল কলটা কেটে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। হিমেল ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। পুরো বিষয়টা এখনো ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারেনি ও। নাজমুলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে হিমেল বলল, তুই ভাইকে মিথ্যা বললি কেন? তোর বেঁচে থাকার ইচ্ছা আছে নাকি নিজের অকাল মৃত্যু চাস? নিজের মৃত্যু কে চাই? হ্যাঁ, এই যে তুই চাস। আমি আবার কখন নিজের মৃত্যু চাইলাম? কেন, একটু আগেই তো চাইলি। মানে তুই কি বলছিস? আমি কিছুই তো বুঝতে পারছি না। ভাই যদি জানতে পারে যে হামজা মারা গেছে আর ওর লাশের পাশে জোকারের মাস্ক পরে আছে, তাহলে আজকেই আমাদের এই পৃথিবীর শেষ দিন। শেষ দিন কেন হতে যাবে? তুই এই বুদ্ধি নিয়ে গ্যাংস্টার হতে এসেছিস ভাই? মানে নিউ ইয়র্কে একমাত্র জোকার কিংই ছিল যে কাউকে মারার পর নিজের মাস্কটা লাশের পাশে রেখে যেত। আর হামজার লাশের পাশেও জোকারের মাস্ক পেয়েছি আমরা, যা দিয়ে বোঝা যায় যে জোকার কিং এখনও বেঁচে আছে। গতকাল রাতে ভাইকে আমরা বলে এসেছি যে জোকার কিংকে আমরা মেরে ফেলেছি। তো ভাই যদি এখন সেই ঘটনা জানতে পারে তাহলে আমাদের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নেই। কিন্তু জোকার কিং তো গতকাল রাতে আমাদের চোখের সামনে ওর গাড়ি সহ পুড়ে মারা গেছে। তাহলে ও এখানে কি করে আসতে পারে?
সেটা তো আমিও ভাবছি, মরে যাওয়া মানুষ কিভাবে এসে অন্য আরেকজনকে মারতে পারে। আচ্ছা, এটা কোনো ভূত বা প্রেত আত্মা কাজ নয় তো? ধুর, 2020 সালে এসে এই সব লেম কথাবার্তা বলিস না তো, শুনতে অকওয়ার্ড লাগে। আমার কি মনে হয় জানিস, এমন কেউ আছে যে হয়তো জানে যে জোকার কিংয়ের মৃত্যুর সাথে আমরা জড়িত, আর সেই নিউজটা ফায়দা উঠিয়ে ও আমাদের সাথে এসব করছে। হতে পারে, কিন্তু কে আমাদের সাথে এমন করতে পারে বলতো? তোর মনে আছে কয়েকদিন আগে সিএম আমাদেরকে থ্রেট দিয়েছিল যে ও আমাদের সবাইকে মেরে ফেলবে এক এক করে? কোন সিয়াম? আরে মাফিয়া কিং গ্যাংয়ের। ও মনে পড়ছে। আমার মনে হয় হামজাকে সিয়াম খুন করেছে। খুন করার পর হামজার লাশের পাশে জোকারের মাস্ক রেখে গেছে যাতে আমরা বিভ্রান্ত হই। হতে পারে। হতে পারে না, এটাই হয়েছে। তাহলে এখন কি করবি? এখন তো সিয়ামকে পরপারে পাঠাবই। সাহিলের কথায় নাজমুলের মুখে একটা হাসি ফুটে উঠল। ও হাসতে হাসতে বলল, তাহলে চল বেরিয়ে পড়ি, শুভ কাজে দেরি করা ঠিক হবে না। তা না হয় গেলাম, কিন্তু হামজার লাশের কি করবি? আগে সিয়ামকে মারবো, তারপর হামজার দাফন করব। ওকে, আমি খবর নিচ্ছি সিয়াম এখন কোথায় আছে। সাহিল পকেট থেকে নিজের ফোনটা বের করে কাকে যেন একটা মেসেজ পাঠালো এবং মেসেজ পাঠানোর সাথে সাথে ওই নাম্বারে কল করলো। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে কে একজন কলটা রিসিভ করলো। হ্যাঁ ভাই বল। তোকে একজনের নাম এবং ছবি পাঠিয়েছি, দেখ ও এখন কোথায় আছে, কি করছে, সব ডিটেলস আমার চাই উইথিন 5 মিনিটস। ওকে ভাই, আমি 5 মিনিটের মধ্যে তোমার ফোনে সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। সাহিল কলটা কেটে দিল এবং সামনে থাকা টেবিলে ওরা চারজন বসে পড়লো। 5 মিনিট পরে সাহিলের ফোনটা হালকা কেঁপে উঠলো। ও ফোনটা অন করে দেখে ওই নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সাহিল মেসেজটা ওপেন করে পড়তে আরম্ভ করলো। মেসেজটা পড়া শেষ হলে ওর মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে আর ও বসা দেখে উঠে দাঁড়ায়। সাহিলের হাবভাব দেখে হিমেল বলল, কিরে কি হলো, উঠলি কেন? আর এভাবে হাসছিসই বা কেন? সিয়ামের ঠিকানা পেয়ে গেছি, চল শুভ কাজটা করে আসি। কোথায় আছে ও? মিড পয়েন্টের একটা কফি শপে বসে কফি খাচ্ছে। ওকে চল, আমি গ্যাংয়ের বাকিদেরকে জানিয়ে দিচ্ছি। আরে ধুর, মশা মারতে কি এখন কামান ব্যবহার করবি নাকি? ওর জন্য আমরা 4 জনই যথেষ্ট। অতঃপর ওরা চারজন বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়লো। গন্তব্য মিড পয়েন্টের ওই কফি শপ যেখানে সিয়াম বসে আছে। জায়গাটা ওদের বাসা থেকে বেশ দূরে না হওয়ার কারণে মাত্র 20 মিনিটে ওরা ওদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল। ওরা গাড়ি থেকে নেমে কফি শপের ভেতরে চলে গেল। দুপুরের সময় হওয়ার কারণে কফি শপে মানুষের তেমন কোনো আনাগোনা নেই। হাতে গোনা 2 থেকে 3টা টেবিলে কয়েকজন মানুষ বসে আছে। হিমেল কোমর থেকে নিজের গানটা বের করে সেখানে উপস্থিত সবাইকে হাত দিয়ে ইশারা করে বেরিয়ে যেতে বলল। হিমেলের ইশারা পেয়ে সবাই সেখান থেকে বেরিয়ে গেল। সিয়াম নিজের কানে হেডফোন গুঁজে গেম খেলছে কোনো একটা টেবিলে বসে। গেমের মাঝেও এতটা ডুবে গেছে যে পারিপার্শ্বিক অবস্থান কোনো খেয়াল ওর নেই। হঠাৎ সিয়ামের চোখ আটকে গেল টেবিলের মাঝে রাখা গানটার উপরে। মোবাইল থেকে নিজের চোখটা সরিয়ে সামনে তাকিয়ে দেখে নাজমুল, হিমেল, সাহির আর সাব্বির বসে আছে। সিয়াম ফোনটা টেবিলের উপরে রেখে ওদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কিরে তোরা হঠাৎ কি মনে করে? তোকে একটা উপহার দিতে এলাম। আচ্ছা তাই নাকি, তা কি উপহার জানতে পারি? কেন টেবিলের উপর রাখা আছে দেখতে পাচ্ছিস না? টেবিলের উপরে তো গান রাখা। এটাই তো তোর উপহার। মানে? সিয়ামের কথা শেষ হওয়ার সাথে সাথে নাজমুল টেবিলে থাকা কানটা উঠিয়ে সিয়ামের কপালের ঠিক মাঝ বরাবর একটা গুলি করলে ওর নিথর দেহটা ধীরে ধীরে টেবিলের উপর লুটিয়ে পড়ল। নাজমুল বসা থেকে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বোকা ছেলে, উপহার দিব সেটারও মানে খুঁজতে চায়, চল যাওয়া যাক। নাজমুলের কথায় সবাই হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ওরা গুটি গুটি পায়ে হেঁটে কফি শপের বাহিরে চলে এলো। অন্যদিকে নাজমুল, হিমেল, সাহিল আর সাব্বিরের কর্মকাণ্ড দেখে একজনের মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠলো। আর এই হাসিটাই হয়তো ওদের কাল হয়ে দাঁড়াবে। এখন শুধু সময়ের অপেক্ষা। নাজমুল, হিমেল, সাহিল আর সাব্বিরের গাড়ি এসে থামলো ওদের বাসার সামনে। ওরা চারজন গাড়ি থেকে নেমে গেলে ড্রাইভার গাড়ি নিয়ে পার্কিং এরিয়ায় চলে গেল পার্ক করার জন্য। সাহিল নাজমুলের দিকে তাকিয়ে বলল, সবকিছুই তো হলো, এখন চল আগে হামজার দাফনের কাজটা করে ফেলি। সাহিলের কথায় বাকি 3 জন হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অতঃপর ওরা 4 জন ভিতরে চলে গেল। হামজার দাপন কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ঘড়িতে এখন সময় 6:34। কিছুক্ষণ পরে মাগরিবের আজান প্রচারিত হবে নিউ ইয়র্কের প্রতিটা মসজিদ থেকে। আজানের শব্দে মুখরিত হয়ে উঠবে পুরো নিউ ইয়র্ক শহরটা। অন্যদিকে আবির আর তাফসির হন্য হয়ে খুঁজে চলেছে রশ্মিককে। গতকাল বিকেল থেকেই রশ্মিকের কোনো খোঁজ খবর পাচ্ছে না ওরা। ফোনটাও বন্ধ, তাই দুশ্চিন্তার পরিমাণটা যেন আরো বেড়ে যাচ্ছে।
নানা ধরনের উদ্ভট চিন্তা এসে জড়ো হচ্ছে ওদের মাথার ভিতর। সারাদিন খোঁজাখুঁজির পরে মাত্র বাসায় এসে পৌঁছালো সে। আবির আর তাপসির বাসার ভিতরে ঢুকে ড্রয়িং রুমের সোফায় বসে পড়লো। আবির কিছুটা কাত হয়ে সোফায় নিজের গায়ে এলিয়ে দিয়ে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। আবিরের কর্মকাণ্ড দেখে তাপসির বলল, কি রে, শরীর খারাপ লাগছে নাকি? একটা হিসাব কিছুতেই মিলাতে পারছি না। কিসের হিসাব? ভাই হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল, আমাদের কিছু পর্যন্ত জানালো না। এছাড়া ভাইয়ের কোনো বিপদ হলো না তো? ভাইকে বলেছিলাম সাথে করে গার্ড নিয়ে যেতে, কিন্তু ভাই শুনেনি, এমনকি আমাদেরকেও নেয়নি সাথে। দুশ্চিন্তা করে কিছুই হবে না আবির। আমার মনে হয় ভাই কোনো কাজে ব্যস্ত আছে, কাজ শেষ হলে চলে আসবে। ভাই এর আগে যে কোনো কাজে গেছে, আমাদেরকে জানিয়েছে, কিন্তু এবার বলা নেই কয়া নেই, কোথায় চলে গেল কিছুই বুঝলাম না। আরে এবারের কাজটা হয়তো একটু বেশি গুরুত্বপূর্ণ, তাই আর আগে থেকে আমাদেরকে কিছুই জানায়নি। আচ্ছা, ভাইয়ের কোনো বিপদ হয়নি তো? সবসময় নেগেটিভ ভাবা তোর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, তাই না? পজিটিভ কিছু আজকাল আর মাথায় আসে না নাকি? সত্যি বলতে এই সিচুয়েশনে আমার মাথায় পজিটিভ কিছু আসছে না। স্মৃতির সব কিছু কোথায় যেন একটা বিলীন হয়ে গেছে। আবিরের কথা শেষ হওয়ার সাথে সাথে তাপসিরের ফোনটা বেজে উঠল। ও পকেট থেকে ফোনটা বের করে দেখে রাহুল কল করেছে। তাপসির 7-5 কোনো কিছু না ভেবে কলটা রিসিভ করে নিজের কানে ধরল। হ্যাঁ রাহুল বল। ভাই, রাশমিক ভাইয়ের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। ভাইয়ের গাড়িও কোনো হদিশ মিলছে না। হদিশ মিলেছে না বললেই হয়ে গেল? পুরো নিউ ইয়র্ক তন্ন তন্ন করে খুঁজে যেভাবে হোক ভাইকে খুঁজে বের করে, না হলে আমি কি করতে পারি আশা করি তোর ধারণা আছে। ভাই, আমরা খোঁজ চালাচ্ছি, হয়তো খুব তাড়াতাড়ি কোনো না কোনো খবর ঠিক পেয়ে যাব। আমি হয়তো না, নিশ্চয় তাই বিশ্বাস রাখি, আর আমার সেই নিশ্চিত খবরটাই চাই, কথাটা যেন মনে মাথায় থাকে। ভাই, এখন তাহলে রাখছি। তাপসির রাহুলের কথার কোনো জবাব না দিয়ে কলটা কেটে দিল। তাপসিরের মুখে একটা বিরক্তকর ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আবির শোয়া থেকে উঠে তাপসিরের দিকে তাকিয়ে বলল, কি রে রাহুল, কি বলল? আর তোর মুখে বিরক্তির ছাপ কেন? ভাইয়ের ফোন তো সেই গতকাল থেকেই বন্ধ, এখন আবার গাড়িরও নাকি কোনো হদিশ মিলছে না। হদিশ মিলছে না বলে হয়ে গেল নাকি? আজব তো, একটা মানুষ কি হাওয়ায় উড়ে যাবে না রাতারাতি? আমার মাথায় কিছু আসছে না, সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, দুশ্চিন্তা করিস না, ভাইয়ের কিছু হয়নি, দেখবি কদিন পর ঠিকই চলে আসবে। রাত অনেক হয়েছে, যা খেয়ে নে। তুই খাবি না? আমার গলা দিয়ে এখন খাওয়ার নামবে না। তোর গলা দিয়ে যদি খাবার না নামে তাহলে তুই এটা কিভাবে ভেবে নিলি যে আমার গলা দিয়ে নামবে? না খেলে অসুস্থ হয়ে পড়বি। এই একই কথাটা তো তোর ক্ষেত্রেও প্রযোজ্য। তাপসিরের কথা শেষ হবার সাথে সাথে ওর ফোনটা হালকা কেঁপে উঠল। তাপসির পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। তাপসির মেসেজটা ওপেন করে পড়া আরম্ভ করলো। মেসেজটা পড়ার পরে সাথে সাথে তাপসিরের মুখে একটা মুচকি হাসি দেখা ফুটে উঠল, যা আবিরের চোখ এড়ালো না। আবার আবির কিছুটা কৌতূহলী হয়ে তাপসিরকে প্রশ্ন করলো, কি হলো, হঠাৎ হাসছিস কেন? এটা পর বুঝতে পারবি। আবির তাপসিরের হাত থেকে ফোনটা নিয়ে মেসেজটা পড়তে শুরু করলো। পড়া শেষ হলে আবির হাসতে হাসতে ফোনটা তাপসিরের দিকে এগিয়ে দিল এবং বলল, মিলল তো যা বলেছিলাম। এখন চল খেয়ে দিয়ে একটা ঘুম দিই, খুব ঘুম পাচ্ছে। অতঃপর ওরা দুজন বসা থেকে উঠে ডাইনিং টেবিলে চলে গেল খাবার খাওয়ার জন্য। ওরা ডাইনিং টেবিলে গিয়ে বসার সাথে সাথে একজন শেফ এসে ওদেরকে খাবার সার্ভ করে দিল। আবির আর তাপসির খাওয়া দাওয়া শেষ করে নিজেদের রুমে চলে গেল ঘুমানোর জন্য। বলা বাহুল্য, আবির আর তাপসির একই রুমে থাকে। ওরা দুজনেই বেশ ক্লান্ত থাকার কারণে বিছানায় গা এলিয়ে দেবার সাথে সাথে পা বাড়ালো ঘুমের দেশে। অন্যদিকে নাজমুল, হিমেল আর সাহিল ওদের বাসায় ড্রয়িং রুমে সোফায় বসে বেশ হাসাহাসি গল্প করছে, কিন্তু সাব্বির মনমরা হয়ে ওদের থেকে কিছুটা দূরে মাথা নিচু করে বসে আছে, যেটা সাহিলের চোখ এড়ালো না। সাহিল নাজমুল আর হিমেলের পাশ থেকে উঠে সাব্বিরের পাশে গিয়ে বসলো। গাড়ে কারো হাতে ছোঁয়া পেয়ে সাব্বির মাথা উঁচু করে দেখে সাহিল বসে আছে। সাহিলের দিকে এক নজর তাকিয়ে সাব্বির আবারও নিজের মাথা নিচু করে ফেললো। সাহিল কিছুটা নিচু স্বরে সাব্বিরকে প্রশ্ন করলো, কি হলো, তুই এভাবে একা একা মনমরা হয়ে বসে আসিস কেন এখানে? হামজা আমাদের মাঝে নেই, ভাবতে পারছি না রে। কিন্তু সবাইকেই তো একদিন না একদিন চলে যেতে হয়, তাই না? ওর হায়াত হয়তো এ পর্যন্তই ছিল, তাই আল্লাহ ওকে নিয়ে গেছেন। তাই বলে এভাবে? আল্লাহ কখন কাকে কিভাবে নিবেন সেটা তো আর আমরা ঠিক করতে পারি না, তাই না? এখন
তুই এইভাবে মন খারাপ করে বসে থাকিস না, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। রেডি হবো মানে? আরে 11টা বাজে, এখন রেডি না হলে কখন হবি? 11টা বাজার সাথে আমার রেডি হবার কি সম্পর্ক? আরে 12টায় আমাদেরকে নাইট ক্লাবে যেতে হবে, তোর মনে নেই? ও, কিন্তু আমি যাবো না রে, তোরা যা ঘুরে আয়, আমি বাসায়ই থাকবো। আরে সেটা কিভাবে হবে বল, আমরা 3 জন যাব আর তুই একা একা বাসায়? সাহিলের কথা শেষ হবার সাথে সাথে নাজমুল আর হিমেল ওদের সামনে এসে দাঁড়ালো। নাজমুল সাহিলের দিকে তাকিয়ে বলে, কিরে কি হয়েছে সাব্বিরের? আরে ও বলছে পার্টিতে নাকি যাবে না। কিন্তু কেন? হামজার জন্য মন খারাপ করছে। সাহিলের কথা শেষ হলে নাজমুলের হাঁটু গেড়ে সাব্বিরের সামনে বসে পড়লো এবং হাত দিয়ে সাব্বিরের মাথা উঁচু করে বলল, যে চলে গেছে তার জন্য মন খারাপ করে কি হবে বল? কারোর জন্য তো আর জীবন থেমে থাকে না, তাই না? তাই মন খারাপ না করে বরং ওর জন্য দোয়া কর, যাতে আল্লাহ ওকে জান্নাতবাসী করেন। নাজমুলের কথার প্রতি উত্তরে সাব্বির হায়া সূচক মাথা নাড়ালো। হয়েছে, এখন আর মন খারাপ না করে রেডি হয়ে আয়, আমাদের সাথে চল, দেখবি মন ভালো হয়ে যাবে। না, আমি যাব না, তোরা যা। কথাটা বলে সাব্বির নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। হিমেল ওকে পেছন দিকে ডাক দিলে নাজমুল হাত দিয়ে ইশারা করে হিমেলকে থামতে বলল। সাব্বির নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। অনেক পুরনো স্মৃতি এসে জড়া হচ্ছে ওর মাথায়, যার বেশিরভাগই আনন্দদায়ক, আবার কিছু কিছু হয়তো সামান্য বেদনাদায়কও বটে। নাজমুল, হিমেল আর সাহিল আবার গিয়ে সোফায় বসে পড়ল। হিমেল নাজমুলের দিকে তাকিয়ে বলল, আমাকে তখন সাব্বিরকে ডাকতে মানা করলি কেন? ওকে এখন একটু একা থাকতে দে, হামজার মৃত্যু এত সহজে মেনে নিতে পারবে না। কিন্তু আমার মনে হয় আমাদের সাথে গেলে ওর মনটা ভালো হয়ে যেত। না, আমাদের সাথে গেল ও আরো বেশি মনমরা হয়ে যেত। কেন? অনেক সময় সবার মাঝ থেকে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, একা একা থেকে সেই সমস্যার সমাধান খুব সহজেই পাওয়া যায়। আর সাব্বিরের একা থাকাটাই এখন ওর জন্য সবচেয়ে বেশি ভালো হবে। নাজমুলের কথা শেষ হলে সাহিল পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে ঘড়িতে 11টা বেজে 14 মিনিট। সাহিল নাজমুল আর হিমেলকে উদ্দেশ্য করে বলল, কয়টা বাজে সে খেয়ালকে আসি তোদের? এখন না বের হলে তো আবার দেরি হয়ে যাবে, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি তো রেডিই আছি। নাজমুল তুই? আমিও রেডি, চল। অতঃপর ওরা 3 জন বাসা থেকে উঠে বাসার বাহিরে চলে এলো। বাসার বাহিরে এসে নাজমুল গেটটাকে বাহির থেকে লক করে দিল, যাতে রাত করে বাসায় ফিরলে কোনো সমস্যা না হয়। আজকে আর ড্রাইভারকে ডাককে নিয়ে ওরা নিজেরাই ড্রাইভ করবে। হিমেল আর সাহিলকে গেটের সামনে দাঁড় করিয়ে নাজমুল চলে গেল পার্কিং এরিয়ায় গাড়ি বের করতে। গাড়ি বের করে গেটের সামনে আসলে হিমেল আর সাহিলও গাড়িতে উঠে পড়লো। ওদের গাড়ি চলতে শুরু করলো নেটিভ নাইট ক্লাবের উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে ওরা নাইট ক্লাবের সামনে এসে পৌঁছালো। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে ওরা 3 জন ভেতরে চলে গেল। ঘড়িতে সময় রাত 3টা বেজে 54 মিনিট। নাজমুল, হিমেল আর সাহিলের গাড়ি এসে থামলো ওদের বাসার সামনে। সাহিল আর হিমেল গাড়ি থেকে নেমে পড়লো। গাড়ি থেকে নেমে হিমেল নাজমুলকে উদ্দেশ্য করে বলল, গাড়িটা পার্ক করে আইজা। তোর বাপের চাকর তো আমি। যাওয়ার সময় গাড়ি বের করলাম আমি, চালিয়ে গেলাম আমি, আবার আসার সময় আমিই চালিয়ে এলাম। কেন, তোরা কি প্রতিবন্ধী নাকি? হাত পা নেই তোদের? আমি পারবো না গাড়ি পার্ক করতে। তোদের 2 জনের মধ্যে কেউ একজন পার্ক করে আয়, যা। সাহিল হিমেলের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হিমেল তুই যা, ওকে? আমার পা অনেক ব্যথা করতেছে। এখন তো পা ব্যথা করবেই, কাজ করার সময় এসছে না। যেভাবে বলছিস মনে হয় যেন আমি কোনো কাজ করি না। তুই তো অনেক কাজ করিস, সারাদিন বসে বসে গিলিস। ওই গিলিস মানে কি? হ্যাঁ, ম্যাজিক ভাষায় বল খাই। একটা উষ্টা দিয়ে না তোমার মার্জিত ভাষা আমি বের করে দিব, বুঝলা? ওই তোরা বাচ্চাদের মতন কি শুরু করলি? হ্যাঁ হিমেল, তুই যা, গাড়ি পার্ক করে আয় গিয়ে। আমাকেই তো যেতে হবে, আমিই তো একমাত্র কামলা, তাই না? আমি গাড়ি পার্ক করে আসা পর্যন্ত এখানেই থাকবি। যদি এক চুলো নড়িস এখান থেকে, তাহলে ঘুষি মেরে তোর নাক ফাটিয়ে দিব। থাকবো, তুই যা। অতঃপর হিমেল পার্কিং এরিয়ায় চলে গেল গাড়ি পার্ক করার জন্য। গাড়ি পার্ক করে এসে দেখে নাজমুল আর সাহিল আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। হিমেল ওদের কাছে গেল। ওরা 3 জন ভিতরে চলে গেল। গেটের চাবি ওদের কাছে থাকায় গেট আর খোলার অপেক্ষা করতে হলো না। নাজমুল যখন চাবি দিয়ে গেট খুলতে যাবে তখন ও খেয়াল করলো যে গেট আগে থেকেই খোলা আছে। নাজমুল কিছুটা অবাক হয়ে সাহিল আর হিমেলের দিকে তাকালো। নাজমুলের অবাক চাহনি দেখে সাহিল বলল, কিরে ওভাবে তাকিয়ে আছিস কেন? যাওয়ার সময় কি আমরা গেট লক করে যাইনি? তুই নিজেই তো আমাদের সামনে গেট লক করলি, তাহলে এখন আবার এমন প্রশ্নের মানে কি? গেট তো খোলা। মানে? দেখ তুই। নাজমুলের কথা মতো সাহিল কিছুটা সামনের দিকে ঝুঁকে দেখে সত্যি কোরা গেটটা খোলা আছে। হিমেল মাঝখান থেকে হাই তুলতে বলে উঠল,
আরে সাব্বির হয়তো খুলে রেখেছে আমাদের জন্য। এখন এত গোয়েন্দাগিরি না দেখিয়ে ভিতরে চল, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। হিমেলের কথায় ওরা দুজন হ্যাঁ সে চোখ মাথা নাড়িয়ে গেটটা খুলে ভিতরে চলে গেল। ওরা ভিতরে গিয়ে দেখে পুরো বাড়ি ঘুটঘুটো অন্ধকারে ছেয়ে আছে। নাজমুল হিমেলকে উদ্দেশ্য করে লাইট জ্বালাতে বলল। হিমেল নিজের ফ্ল্যাশ লাইট অন করে যখন সুইচের দিকে এগোতে যাবে তখনই কিছু একটার সাথে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। হিমেলের মৃদু চিৎকারের আওয়াজ শুনে নাজমুল নিজের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে হিমেলের দিকে ধরে, কিন্তু সামনে তাকানোর সাথে সাথে নাজমুলের হাত থেকে ওর ফোনটা পড়ে গেল। ও দু কদম পিছিয়ে গেল নিজের অবস্থান থেকে। বাসায় এসে যে এমন কিছু দেখতে হবে তা হয়তো নাজমুলের কল্পনারও বাহিরে ছিল। নাজমুল ঠায় দাঁড়িয়ে আছে একই জায়গায়, ওর হাত পা যেন বরফের মতো জমে যাচ্ছে ধীরে ধীরে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গেছে নাজমুলের এভাবে চুপ থাকা দেখে সাহিল বলে উঠল। নাজমুল, কি হলো তোর? আর মোবাইলটা ফেলে দিলি কেন? লাইটটা জ্বালা। নাজমুলের কোনো সারা শব্দ না পেয়ে সাহিল আবার বলে উঠল। আচ্ছা দাঁড়া, আমি জ্বালাচ্ছি। কথাটা বলে সাহিল নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে ধীরে ধীরে লাইটের সুইচের দিকে এগিয়ে গেল এবং লাইটটা অন করে ও যখন নাজমুলের দিকে তাকালো তখনই ওর নজর পড়লো মেঝেতে পড়ে থাকা সাব্বিরের লাশের উপরে। হিমেল সেই একইভাবে মেঝেতে পড়ে আছে। ও কিছুটা আটকে উঠলো সাব্বিরের লাশ দেখে। সাহিল গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাব্বিরের লাশের দিকে। তবে সাব্বিরের লাশ দেখে সাহিল যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে সাব্বিরের লাশের পাশে পড়ে থাকা জোকারের মাস্কটাকে দেখে। সাহিল সাব্বিরের লাশের সামনে এসে বাম হাঁটু মাটিতে রেখে ডান হাত দিয়ে জোকারের মাস্কটা তুলে নিল। হামজার মতো এই মাস্কটার এক কোনায় কিছুটা রক্তের দাগ লেগে রয়েছে। সাহিল মাস্কটিতে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ও বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছে মাস্কটিকে, তবে কোনো কিছুই যেন ওর মাথায় ঢুকছে না। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ওর কাছে। হিমেল কিছুটা স্বাভাবিক হয়ে মেঝে থেকে উঠে সাহিলের পাশে এসে দাঁড়ালো। ও কোনো কথা না বলে সাহিলের হাত থেকে জোকারের মাস্কটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোনো কিছু পাওয়া যায় কিনা। হিমেল কিছুটা স্বাভাবিক হলেও নাজমুলের কোনো পরিবর্তন নেই। ও সেই আগের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে আছে, কোনো হেলদোল নেই। সাহিল বিষয়টা লক্ষ্য করে গুটি গুটি পায়ে হেঁটে নাজমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে নিচু স্বরে বলল। কিরে, কি হয়েছে তোর? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নাজমুলের কোনো জবাব না পেয়ে সাহিল ওকে মৃদু ধাক্কা দিয়ে নিজের অবস্থানে জানান দিবার চেষ্টা করলো। সাহিলের মৃদু ধাক্কায় যেন ধ্যান ভাঙলো নাজমুলের। ও সামনে তাকিয়ে দেখে চোখে কিছুটা রাগের আভা নিয়ে সাহিল ওর দিকে তাকিয়ে আছে। নাজমুলের দিক ওদিক তাকাতে তাকাতে বলে। কি হলো, তুই ওভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তাহলে কি করব? মানে? তোকে তো সে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু তোর তো সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। থাকবে কিভাবে বল? বাসায় এসে যে এভাবে সাব্বিরের লাশ দেখতে হবে তা কখনো কল্পনাও করিনি। আমি কি করছিলাম বল? জানি না রে, আমার মাথায় কিছু আসছে না। হামজাকে যদি সিয়াম মেরে থাকে তাহলে তো গতকাল আমরা সিয়ামকে মেরে ফেললাম, তাহলে আজকে সাব্বিরকে কে মারলো? তার মানে হামজা এবং সাব্বিরকে একজনই মেরেছে, আর সেটা সিয়াম না, অন্য কেউ। কিন্তু সে অন্য কেউটাকে জানি না কে সে, তবে হামজা আর সাব্বিরকে যেভাবে মারলো তাতে আমি নিশ্চিত ওরা আমাদের তিনজনকেও মারতে চাইবে। আর আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে ওই অন্য কেউটাকেই খুঁজে বের করতে হবে, না হলে আমাদের পরিস্থিতিও হবে হামজা ও সাব্বিরের মতো। যাকে মানুষ চেনে তাকে না হয় খুঁজে বের করা সম্ভব, কিন্তু মরিচিকাকে কিভাবে খুঁজে বের করবি তুই? যাকে আমরা চিনি না, যাকে আমরা কখনো দেখিনি, যার সম্বন্ধে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই, তাকে কিভাবে খুঁজে বের করব? জানি না কিভাবে খুঁজে বের করব বা আদৌ খুঁজে বের করতে পারবো কিনা, কিন্তু যদি বেঁচে থাকতে হয় তাহলে তো এটা করতেই হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। নাজমুলের কথা শেষ হবার সাথে সাথে হিমেল বলে উঠল। আমার মনে হয় এই অন্য কেউটাই আর কেউ না, স্বয়ং জোকার কিং নিজে। পাগল হয়ে গেলি নাকি? যে মারা গেছে সে কিভাবে এসব কাজ করতে পারে? আমার মনে হয় জোকার কিং মারা যায়নি, ও এখনো বেঁচে আছে। নো চান্স। ওই দিন গাড়িতে যেভাবে আগুন জ্বলছিল তাতে কারো বেঁচে থাকা অসম্ভব। আচ্ছা, আমরা কি নিজের চোখে দেখেছি যে জোকার কিং আগুনে পুড়ে মারা গেছে? আমরা দেখেছি শুধু গাড়িতে আগুন জ্বলছে। ও তো গাড়িতেই ছিল। তাহলে এমনও তো হতে পারে যে ও গাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। হিমেলের কথায় যুক্তি আছে সাহিল। আমরা কিন্তু নিজের চোখে কেউ দেখিনি যে ও গাড়িতে ছিল বা পুড়ে মারা গেছে। তাহলে এক কাজ করি, চল। কি কাজ? ওর গাড়িটা তো মনে হয় সেই জঙ্গলে এখনো আছে, আমরা তিনজন গিয়ে একবার চেক করে আসি, কেমন? ভালো বলেছিস, এটা করা যায়, আর এটা করাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে চল, দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি।
অতঃপর সাহিল, নাজমুল আর হিমেল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। উদ্দেশ্য ব্রুকলিন ব্রিজের পরে যে জঙ্গলে জোকার কিং এর গাড়ি পড়ে গিয়েছিল সেখানটা। সূর্যি মামাও কেবল উঁকে দেয়া শুরু করেছে পূর্বাকাশে। প্রায় 2 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে ওরা ব্রুকলিন ব্রিজে এসে পৌঁছালো। ব্রুকলিন ব্রিজটা পেরোলে আর মাত্র 10 মিনিটের মতন সময় লাগবে ওই জায়গায় পৌঁছাতে। ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেছে। সাহিল, নাজমুল আর হিমেল গাড়ি থেকে নেমে চারপাশটা একবার ভালো করে নিজেদের চোখ বুলিয়ে নিল। সাহিল ধীরে ধীরে এগিয়ে গেল সেই পুড়ে যাওয়া গাড়িটির দিকে। সাহিল পিছন পিছন, নাজমুল আর হিমেলও যাচ্ছে। গাড়িটির কাছে গিয়ে ওরা গাড়িটাকে চারপাশ থেকে ঘুরে ঘুরে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। হঠাৎ হিমেল বলে উঠল, আচ্ছা, আগুনে পুড়লে কি শরীরের সাথে সাথে মানুষের হাড়ও পুড়ে যায়? হিমেলের প্রশ্নে সাহিল আর নাজমুল দুজনেই ব্যাপাচাকা খেয়ে গেল। নাজমুল মাথা চুলকাতে চুলকাতে বলল, আমার মনে হয় না। সাহেল, তোর কি মনে হয় রে? যেভাবে জিজ্ঞেস করছিস তাতে মনে হচ্ছে আমি একজন সায়েন্টিস্ট। তোদের মতো তো আমিও ওই হাই হ্যালোটুকুই বলতে পারি। আর এখন নীল ভাইয়ের থেকে শুনে শুনে যতটুকু শিখলাম আর কি, এর বেশি তো আমিও জানি না। আচ্ছা, জোকার কিং যদি গাড়ির সাথে পুড়ে মারা যায় তাহলে ওর কোনো না কোনো চিহ্ন তো অবশ্যই পাওয়া যাবে, তাই না? থাকার তো কথা, ভালো করে দেখ, হয়তো কিছু পাওয়া যাবে। ওকে। অতঃপর ওরা 3 জন মিলে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে গাড়ির একটা জায়গা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে আরম্ভ করলো, কিন্তু কোথাও কিছু পাচ্ছে না। নাজমুল হতাশ হয়ে গাড়ি থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। নতুন অনেক প্রশ্নের উদয় হচ্ছে ওর মনের ভিতরে, যেগুলোর উত্তর হয়তো ওর কাছে নেই। আচ্ছা, জোকার কিং কি আদৌ মারা গেছিল সেদিন, নাকি এখনো বেঁচে আছে? আর যদি মারাও যায় তাহলে এখানে কোনো প্রকার চিহ্ন নেই কেন? সবকিছু তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। কি রে, একা দাঁড়িয়ে কি এত ভাবছিস? হঠাৎ পাশ থেকে কারো গলার আওয়াজ পেয়ে ও পাশে তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার মুখে জোকারের মাস্ক লাগানো। লোকটাকে দেখে নাজবুল নিজের অবস্থান থেকে 2 কদম পিছিয়ে গেল। নাজবুলের কপাল থেকে ঘাম চুবিয়ে চুবিয়ে ওর গাল বেয়ে পড়ছে। ওখানে এসে যে মৃত্যুকে এভাবে নিজে থেকে আলিঙ্গন করে নিতে হবে সেটা হয়তো ওর ধারণারও বাহিরে ছিল। লোকটা এক পা করে নাজমুলের দিকে এগোচ্ছে। লোকটা যত এগোচ্ছে ওর দিকে নাজমুলের আতঙ্কের পরিমাণটাও যেন ততই বেড়ে চলেছে। নিজের জায়গা থেকে সরার মতো শক্তিটুকু যেন ওর মাঝে অবশিষ্ট নেই। লোকটা নাজমুলের সামনে এসে দাঁড়ালো এবং বলল, কি হলো? একটা প্রশ্ন করেছিলাম তোকে, উত্তর দিলি না যে? নাকি ভেবে পাচ্ছিস নাকি উত্তর দেবে? আমি সাহায্য করব। তুমি এখনো বেঁচে আছো ভাই? তোদের কি মনে হয় তোরা এতটাই বড় হয়ে গেছিস যে জোকার কিংকে মেরে দিবি, তাও এত সহজে? কিন্তু সেদিন তো গাড়িতে আগুন লেগেছিল, আর তুমিও সেই আগুনে পুড়ে মারা গেছিলে। সেদিন তোরা ঠিক ততটুকুই দেখেছি যতটুকু আমি তোদেরকে দেখিয়েছি। মানে সেদিন আমি গাড়িতে ছিলাম না। এটা কিভাবে সম্ভব? জোকার কিং এর জন্য কোনো কিছু অসম্ভব না। কিন্তু এটা তুমি কিভাবে করলে? জোকার কিং নিজের কাজের ব্যাখ্যা কখনো কাউকে দেয় না। আমি জানি তুমি নিজের কাজের ব্যাখ্যা কাউকে দাও না, এবং এটাও জানি যে আজকে আমার মৃত্যু অবধারিত। তাই মরার আগে এটা জেনে যেতে চাই সেদিন কি হয়েছিল। নিজের শেষ ইচ্ছাটা যখন পোষণ করেছিস তাহলে সেটা তো পূরণ করতেই হয়। সেদিন আমি গাড়ি নিয়ে জঙ্গলে ঢুকেছিলাম, তখন তোরা আমার থেকে অনেকটা দূরে ছিলি, আর সেই সুযোগটাকেই আমি কাজে লাগিয়েছি। গাড়িটা একটা কাজের সাথে ধাক্কা খাওয়া অবস্থা রেখে সেটাতে আগুন লাগিয়ে দিই, যাতে তোরা ভাবিস আমি মারা গেছি। আর তোরা ঠিক সেটাই ভাবলি। হামজা আর সাব্বিরকে তুমি মেরেছো, তাই না? এনি ডাউট? নাজমুলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লোকটা নিজের কোমর থেকে .22 ক্যালিভারের একটা গান বের করলো এবং নাজমুলের কপালের ঠিক মাঝে বরাবর একটা গুলি করলো। নাজমুলের নিথুর দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লো। গানে সাইলেন্সার লাগানো ছিল বলে গুলি করার কোনো আওয়াজ হলো না। অপরদিকে সাহিল আর হিমেল এখনো গাড়িতে জোকার কিং এর কোনো চিহ্ন পাওয়া যায় কিনা সেটা খুঁজতে ব্যস্ত। চারপাশের কোনো খেয়াল ওদের নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে হিমেল সাহিলকে উদ্দেশ্য করে বলে উঠল, সাহিল, নাজমুল কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এতক্ষণে সাহিলের টনক নড়ল। ও আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে আবার হিমেলের দিকে তাকিয়ে বলল, সেটাই তো, নাজমুল কোথায় গেল আর কখনই বা গেল? তুই তো গাড়ির মধ্যে ঢুকেছিলি, দেখবি কিভাবে? এমনভাবে বলছিস যেন আমি একাই ডুবেছিলাম। তোরও তো পারিপার্শ্বিক অবস্থার কোনো খেয়াল ছিল না। বাদ দে এখন এই কথা। কেন এখন বাদ দিব কেন? নিজের স্বার্থে আঘাত লাগছে, তাই না? তুই এত বেশি বুঝোস কেন? হ্যাঁ, বেশি বুঝিনি, সত্যি কথাই বলছি শুধু। রাখ তোর সত্যি কথা, আগে নাজমুলকে খুঁজি চল। আচ্ছা, দুজন এদিকে যাবার দরকার নেই, তুই বরং ওই দিকটায় যা আর আমি এই দিকটায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অতঃপর সাহিল আর হিমেল দুজন দুই দিকে চলে গেল নাজমুলকে খোঁজার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর হিমেল আবার গাড়ির কাছে ফিরে এলো হতাশ হয়ে, কারণ নাজমুলকে খুঁজে পায়নি। আর পাবেই বা কি করে? নাজমুল তো আর বেঁচে নেই।
তবে হিমেলের হতাশার পরিমাণ আরো কিছুটা বেড়ে গেল যখন গাড়ির কাছে এসে সাহিলকে কোথাও দেখতে পেল না। পাঠিয়েছিল নাজমুলকে খোঁজার জন্য, সেদিকে এগোতে লাগলো ধীরে ধীরে। কিছু দূর যাবার পরেই হিমেল থমকে গেল, কারণ সামনে সাহিল আর নাজমুলের লাশ পড়ে আছে একই জায়গায়। রক্ত তলিয়ে গেছে ওদের আশেপাশের জায়গাটা। হিমেল দৌড়ে চলে গেল ওদের কাছে। নাজমুল আর সাহিলের লাশের পাশে বসে পড়ল হিমেল। হাত দিয়ে জোরে জোরে ধাক্কা দিচ্ছে ওদের শরীরে, সেই সাথে চোখ দিয়ে পানি পড়ে চলেছে অজর ধারার মতো। একদিকে যেমন নিজের বন্ধুত্বের মৃত্যুর কষ্ট, ঠিক তেমন অন্যদিকে ওর মনে উদয় হচ্ছে নানা ধরনের প্রশ্নের, যেগুলোর উত্তর হয়তো ওর কাছে নেই। হঠাৎ হিমেলের ধ্যান ভাঙলো কালো গলার আওয়াজ শুনে। থাক, আর কান্না করিস না, তোকে ওদের কাছে পাঠিয়ে দিব। ওখানে 5 জন একসাথে থাকিস, কেমন? হিমেল পেছনে তাকিয়ে দেখে জোকারের মাস্ক পরা সেই লোকটা একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তার হাতে থাকা পিস্তলটা নিয়ে নড়াচড়া করছে। হিমেলের পুরো বিষয়টা বুঝতে তেমন একটা অসুবিধা হলো না যে সাহিল আর নাজমুলকে কে মেরেছে। এটা ছাড়াও হিমেলের মনে আরো একটা প্রশ্ন হলো। ও সেই লোকটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, ভাই তুমি বেঁচে আছো? কেন, কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু কিভাবে? ওরা দুজনে একই প্রশ্ন করছিল। এক কথা কতবার বলতে ভালো লাগে বল? তুই বরং একটা কাজ কর, আমি তোকে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে জেনে নিস। হিমেলকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে লোকটার হাতে থাকা গানটা ওর দিকে তাক করলো এবং সাথে সাথে একটা গুলি করে দিল হিমেলের কপালের ঠিক মাঝ বরাবর। হিমেলের লাশটাও নাজমুল আর সাহিলের লাশের পাশে লুটিয়ে পড়লো। লোকটা নিজের মুখ থেকে জোগাড়ের মাস্কটা খুলে ওদের লাশের উপরে ছুঁড়ে মারলো এবং একটা মুচকি হাসি দিয়ে বিপরীত দিকে ঘুরে হাঁটতে আরম্ভ করলো। 3-4 মিনিট হাঁটার পরে লোকটা একটা বাইকের কাছে এসে পৌঁছালো। পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা নাম্বারে মেসেজ করে লোকটা বাইকে উঠে তার হেলমেটটা পরে নিল এবং যাত্রা শুরু করলো শহরের উদ্দেশ্যে। নীল মিটমিট করে নিজের চোখ খুলে বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখে ঘড়িতে সময় দুপুর 12:53। ও বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল বেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে রুম থেকে বাইরে বেরোলো। নীল সিঁড়ি দিয়ে নামতে নামতে কল দিয়ে চলেছে নাজমুলের নাম্বারে। রিং হয়ে যাচ্ছে, তবে অপর প্রান্ত থেকে কেউ কলটা রিসিভ করছে না। ও একে একে সাহিল আর হিমেলের নাম্বারে কল দেয়, কিন্তু একই অবস্থা, রিং হয় তবে রিসিভ করে না। নীল নিচে এসে সোফায় বসে পড়লো। সোফায় বসেও সাব্বিরের নাম্বারে কল দিল, কিন্তু সাব্বিরের নাম্বার বন্ধ। নিজের ফোনে নীল এতটাই ব্যস্ত যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খেয়াল নেই ওর। হঠাৎ নীলের ধ্যান ভাঙলো কারো গলার আওয়াজ শুনে। কিরে, কাকে কল দিচ্ছিস? নাজমুলকে, নাকি সাহিলকে, নাকি হিমেলকে, নাকি সাব্বিরকে? নীল পাশে তাকিয়ে দেখে রাশমিক বসে আছে। রাশমিককে দেখে নীল কিছুটা শিউর উঠল। ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। এসি চলা সত্ত্বেও নীলের অবস্থা ঘেমে একাকার। রাশমিকের দিকে তাকিয়ে নীল কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুই এখানে কিভাবে এলি? তুই তো... আমি মরে গেছি কি, তাই তো? নীল হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রাশমিককে নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোর কি মনে হয় আমাকে মেরে ফেলা এতটাই সহজ? এর আগেও 2বার চেষ্টা করেছিলি, তখন কিছু বুঝিসনি। তুই আমার বন্ধু ঠিকই, কিন্তু আমার সম্বন্ধে তোর এখনো অনেক কিছু জানার বাকি আছে। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি আর কোনো কষ্ট করতে দিব না। এমনিতে আমাকে 3বার মারার চেষ্টা করাতে তোর ব্রেনে অনেক প্রেশার পড়েছে। আমি চাই না তোর ছোট্ট মগজের উপরে আর কোনো চাপ পড়ুক। 3বার মারতে চেয়েছি মানে? আমার কপালে কি কোথাও বোকা লেখা আছে? বিশ্বাস কর, আমি এসবে কিচ্ছু জানি না। তোর হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল? ভুল অবশ্য আমি একটা করেছি, আর সেটা হলো তোকে বাঁচিয়ে রেখে। তুই আমাকে ভুল বুঝছিস, আমি এসবের কোনো কিছুর সাথেই যুক্ত নই। তাই? আচ্ছা, আমি যদি তোর কথা বিশ্বাস করে নিই, তাহলে তুই আমাকে এটা বল যে আমি মরে গেছি, সেটা তুই কীভাবে জানলি? কারণ তুই তো আমাকে মারার প্ল্যানের সাথে যুক্ত নস, তার মানে তো আমি তোর কাছে জীবিত, তাই না? নীল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাশমিকের দিকে। এমন কোন প্রশ্নের সম্মুখীন হবার জন্য হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিল না। নীল আমতা আমতা করে বলল, আমাকে আবিরের তাফসীর জানিয়েছে। তাই? আবির তাফসীর? রাশমিকের ডাক শুনে আবির আর তাফসীর দরজার আড়াল থেকে বেরিয়ে রাশমিক যে সোফায় বসেছিল তার পিছনে এসে দাঁড়ালো। রাশমিক নিচের মাথাটা ওদের দিকে অল্প একটু ঘুরিয়ে তাফসীরকে প্রশ্ন করলো, তোরা নাকি আমার মৃত্যুর খবর নীলকে জানিয়েছিস? রাশমিকের প্রশ্নের উত্তরে তাফসীর বলে উঠল, ভাই, গ্যাংয়ের সবাই জানে তুমি নিখোঁজ, আর তাই আমরা তোমাকে হন্য হয়ে খুঁজেছি। গ্যাংয়ের বাইরে আর একটা কাকপক্ষীও জানে না যে তুমি নিখোঁজ, আর সেখানে মৃত্যুর খবর তো দূরেই থাক। তাফসীরের এমন উত্তরে শুনে নীল ভ্যাবাচাকা খেয়ে গেল। আবির আর তাফসীর এভাবে এসে যে এখানে উপস্থিত হবে সেটা হয়তো নীলের ধারণার বাহিরে ছিল। নীল বসা দিকে দাঁড়িয়ে এক পা এক পা করে পিছতে পিছতে দরজার সামনে চলে গেল। দরজার সামনে গিয়ে নীল রাশমিকের দিকে তাকিয়ে বাইরে হাত দিয়ে ইশারা করে চেঁচিয়ে নিজের গার্ডসদের ডাকতে আরম্ভ করলো।
Courts. What were you, ma'am? People's composed. নীলের কর্মকাণ্ড দেখে রাশমিক বসা থেকে দাঁড়িয়ে পড়ে এবং মুচকি এসে দরজার দিকে এগোতে এগোতে বলে, কাকে ডাকছিস তুই? আমার গার্ডসদের। একটু বাহির দিকে নজর দৃষ্টিপাত করে দেখতো কয়জন গার্ড এসেছে। রাশমিকের কথা মতো মুখে একটা হাসি নিয়ে নীল পেছনে তাকিয়ে দেখে ওর সকল গার্ডসদের এক একজনের লাশ এক এক জায়গায় পড়ে আছে। নীলের মুখের সেই হাসিটা তৎক্ষণাৎ হাওয়ায় মিলিয়ে গেল। নীল নিজের ঘাটটাকে আবার রাশমিকের দিকে ঘুরিয়ে লক্ষ্য করলো রাশমিকের মুখে একটা মুচকি হাসি নিয়ে হাতে থাকা গানটাকে নেড়ে চেড়ে দেখছে। নীলের বুঝতে কোনো অসুবিধা হলো না যে ওর শেষ সময় ঘনিয়ে এসেছে। নীল কিছুটা তুতলিয়ে রাশমিককে বলল, আমাকে এবারের মতো মাফ করে দে প্লিজ। আমি আর এমন ভুল কখনো করবো না। মাফ করার কথা বলছিস? মাফ তো তোকে আমি 2 বার করেছি, আর কতবার চাস? আমাকে লাস্টবার একটা সুযোগ দে প্লিজ। সুযোগ তো 2 বার দিলাম, কিন্তু আফসোস তুই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলি না। কিন্তু নাজমুল তো আমাকে বলেছিল তুই নাকি সমেত পুরো মারা গেছিস, তাহলে বেঁচে আসিস কিভাবে এখনো? আমি এতক্ষণ ভাবতেছিলাম যে তুই এখন এই প্রশ্নটা করলি না কেন। যাক, অবশেষে তাহলে করেই ফেললি। কিন্তু মৃত্যুর আগে এমন প্রশ্ন করে কি মজা পাস তোরা? আমি বুঝি না। তোর 5 ছেলাও মরার আগে আমাকে একই প্রশ্ন করেছিল, আমি উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছি, তাই এখন আর ইচ্ছে নেই। তুই আমাকেও মেরে ফেলেছিস? এনি ডাউট? নীলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের হাতে থাকা গানটা নীলের দিকে তাক করে ওর বুকের বাঁ পাশের পরপর 3টা গুলি করলো রামশিক। নীলের পুরো শার্ট রক্তে লাল হয়ে গেছে। ওর নিথর দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লো। রামশিক হাত দিয়ে আবির আর তাপসিরকে ইশারা করে নিজের দিকে ডাকলো। রাশমিকের ইশারা পেয়ে ওরা দুজন ওর পাশে এসে দাঁড়ালো। রাশমিক আবিরের দিকে তাকিয়ে ওকে প্রশ্ন করলো, এই 2 দিনে আমার কুকুরগুলোকে ঠিকমতো খাবার দিয়েছিলি? না ভাই, আসলে তোমাকে খোঁজাখুঁজির কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে ওদিকে আর খেয়াল ছিল না। বাহ, বেশ ভালো। তার মানে ওরা 2 দিন ধরে না খাওয়া? হ্যাঁ ভাই। এই লাশগুলো নেওয়ার ব্যবস্থা কর। বেশ কয়েকদিন ধরে ওরা মানুষের মাংস খেতে পারেনি, আজকে বরং একটু মজা করুক। আচ্ছা ভাই। আবির পকেট থেকে নিজের ফোনটা বের করে বাসার বাইরে চলে গেল। বাসার বাইরে এসে ও কাকে যেন কল করলো। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে কেউ একজন কলটা রিসিভ করলো। হ্যাঁ ভাই বলো। নীলের বাসার থেকে লাশগুলো নিয়ে যা। এসে কোথায় নিয়ে যাব? কুকুরগুলো কয়েকদিন ধরে মানুষের লাশের গন্ধ পায়নি, তাই আজকে একটু বরং তারা জলসা করুক। আচ্ছা ভাই, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি। ওকে, এখন রাখলাম। আবির কলটা কেটে দিয়ে পেছনে ঘুরে দেখে রাশমিক আর তাপসির ওর দিকে এগিয়ে আসছে। রাশমিক আবিরের সামনে এসে ওকে উদ্দেশ্য করে বলল, এখন তাহলে যাওয়া যাক। বাই, চলো। অতঃপর রাশমিক, আবির আর তাপসির নীলের বাসা থেকে বাইরে বেরোলো। গাড়ি আগে থেকে বাইরে দাঁড় করানো থাকার কারণে ওরা 3 জন গাড়িতে উঠে পড়লো। গাড়ি চলতে শুরু করলো রাশমিকের বাসার উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে ওরা বাসায় পৌঁছালো। রাশমিক, আবির আর তাপসির গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। বাসার ভিতরে এসে রাশমিক সোজা নিজের রুমের দিকে হাঁটা আরম্ভ করলো। আবির আর তাপসিরও রাশমিকের পিছন পিছন হাঁটছে, কারণ রাশমিকের পাশের রুমে আবির আর তাপসির থাকে। রাশমিক নিজের রুমে এসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে তাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় নিজের গা এলিয়ে দিল। ক্লান্ত থাকার কারণে রাশমিকের চোখে রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে। ও কেবল নিজের চোখটা বন্ধ করেছে, হঠাৎই ওর ফোনটা বেজে উঠল। রাশমিক ঘুম ঘুম চোখে বালিশের পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে দেখে ফাহিম কল করেছে। ও কিছুটা অবাক হলো এই সময়ে ফাহিমের কলার সাথে। 7-5 কিছু না ভেবে রাশমিক কলটা রিসিভ করে নিজের কানে ধরলো। হ্যাঁ ফাহিম বল। তুই কোথায় ছিলি এই 2 দিন? এতবার কল দিলাম কিন্তু নাম্বার বন্ধ। কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তারপর কাজ শেষ হয়েছে? হয়েছে, কিন্তু তুই হঠাৎ কি মনে করে কল দিলি? কল দিলাম, একটা জরুরি কাজ আছে সেই জন্য। কি জরুরি কাজ বল? ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। ও তাহলে বল, কবে দেখা করবি? আজকে সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টি আছে, সেখানেই কথা হবে। কিসের পার্টি? আমার ড্রাগস পুরো নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে, সেই জন্য একটা পার্টি রেখেছি। ফাহিম, তোকে কিন্তু আমি আগেও বলেছি যে এইসব কাজ করে শুধু শুধু মানুষের ভবিষ্যৎটা নষ্ট করিস না। তোর এইসব ড্রাগসের জন্য অনেক উজ্জ্বল ছেলে মেয়ে অকালে ঝরে যাবে। আর তুই ভাবলি কী হবে আমি এই পার্টিতে আসবো? জানি, কিন্তু আজকে তোকে আসতেই হবে, খুব জরুরি কথা আছে। বললাম না? সরি, আমি যেতে পারবো না। প্লিজ আসিস, খুব জরুরি কথা আছে। একটা বিষয়ে আমার তোর সাহায্য লাগবে। কি বিষয়? সেটা দেখা হলে বলবো, ফোনে এত কথা বলা যাবে না। তুই কিন্তু অবশ্যই আসিস।
আচ্ছা ঠিক আছে, আসবো। এখন রাখলাম, খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। আচ্ছা বাই, সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। অতঃপর রাশমিক কলটা কেটে দিয়ে নিজের অসম্পূর্ণ ঘুমটাকে পূর্ণ করতে পা বাড়ালো ঘুমের জগতে। রাশমিকের ঘুম ভাঙলো ফোনের শব্দ পেয়ে। ও ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে না দেখেই কলটা রিসিভ করে ফেললো। রাশমিক ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো, কে? আমি ফাহিম। ও ফাহিম, বল। কোথায় তুই? আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম। কেন? কয়টা বাজে দেখেছিস? না দেখিনি। কয়টা আর বাজবে? 4টা কি 5টা? তুই কোন দুনিয়ায় আছিস? হ্যাঁ, বিয়ার টিয়ার খেয়েছিস নাকি? আমি ওইগুলো খাই না, সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। তাও এক কথা বারবার বলা আমি পছন্দ করি না। এখন বল, কেন কল দিয়েছিস? তোর যে পার্টিতে আসার কথা ছিল সেটা কি ভুলে গেছিস? আরে সেটা তো সন্ধ্যায়, আর এখন তো মাত্র বিকেল। এখন রাত 8টা বাজে আর তুই বলছিস বিকেল? ও ঘুমিয়েছিলাম তো, তাই বুঝতে পারিনি যে কখন রাত হয়ে গেছে। আচ্ছা, এখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। আসতেছি, রাখলাম এখন। রাশমিক কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে আবির আর তাফসিরের সোফায় বসে গল্প করছে। রাশমিককে দেখে ওরা দুজন বসা থেকে দাঁড়িয়ে পড়লো। রাশমিক গিয়ে সোফায় বসলে তাফসির ওর দিকে তাকিয়ে বলে, ভাই কোথাও যাবে নাকি? ফাহিম কল করেছিল, কি নাকি জরুরি কথা আছে, তাই সেখানে যাব। ও যা তাড়াতাড়ি রেডি হয়ে আই তোরা, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা ভাই। অতঃপর আবির আর তাফসির ওখান থেকে চলে গেল ওদের রুমে রেডি হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবির আর তাফসির রেডি হয়ে আসলে ওরা তিনজন বেরিয়ে পড়লো ফাহিমের বাসার উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো ফাহিমের বাসার সামনে। প্রায় 1 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে ওরা ফাহিমের বাসায় এসে পৌঁছালো। রাশমিক, আবির আর তাফসির গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। রাশমিক ভেতরে গিয়ে দেখে বাসাটা বেশ জাঁকজমকভাবে সাজানো হয়েছে, সাথে অনেক মানুষের উপস্থিতি তো আছে। রাশমিককে দেখে ফাহিম ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর রাশমিক ফাহিমকে নিজের থেকে ছাড়ালে ফাহিম হাসতে হাসতে বলল, তোর আসার সময় হলো তাহলে? বল কি খাবি, কফি নাকি কোল্ড ড্রিঙ্কস? বিয়ার, অ্যালকোহল তো তুই খাস না, তাই তোর জন্য ওইটাই পারফেক্ট। আমি এখানে তোর পার্টি এনজয় করতে আসিনি। তুই বলেছিলি কি জরুরি কথা আছে সেটা বলে ফেল, তারপর আমি চলে যাব। আচ্ছা তাহলে চল, ওই দিকটায় গিয়ে বসে কথা বলি। অতঃপর রাশমিক, আবির, তাফসির আর ফাহিম এক কোণায় গিয়ে বসে পড়ল। সেখানে লোক সমাগম অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কিছুটা কম। রাশমিক আর ফাহিম সামনাসামনি মুখ করে সোফায় বসেছে এবং আবির আর তাফসির রাশমিকের সোফার পিছনে গিয়ে দাঁড়ালো। রাশমিক সোফায় বসে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এবার বল কি কথা? আমার তোর সাহায্য দরকার। কোন বিষয়ে? আমি বাংলাদেশেও আমার ড্রাগসের বিজনেস রান করাতে চাচ্ছি, আর বাংলাদেশে তো তোর অনেক লোক আছে, বলতে গেলে বাংলাদেশের সব গ্যাংস্টারই তো তোর আন্ডারেই, তাই আমাকে সেখানে একটা ব্যবস্থা করে দে প্লিজ। তুই এই কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছিস? কেন? তুই ভালো করেই জানিস যে আমি এইসব কাজ পছন্দ করি না। তুই যখন নিউ ইয়র্কে এই কাজ শুরু করেছিলি তখনই কিন্তু আমি তোকে বারণ করেছিলাম, তবে তুই আমার কথা শুনিসনি। আর তোর মনে হয় আমি আমার এই মাতৃভূমিতে তোকে নিকৃষ্ট কাজ করতে দিব? দেখ রাশমিক, আমি তোকে 40% পার্টনারশিপ দিব, আমার কাজটা করে দে। তুই হয়তো ভুলে গেছিস জোকার কিং কখনো টাকার জন্য কোনো কাজ করে না, আর তুই আমার বন্ধু তাই বেঁচে গেলি, না হলে তোকে এখানে পুঁতে ফেলতাম। রাশমিকের কথা শুনে ফাহিম বসা থেকে দাঁড়িয়ে গেল এবং কিছুটা উত্তেজিত হয়ে বলল, রাশমিক, এবার কিন্তু একটু বেশি বলে ফেলেছিস। আমি মাফিয়া কিং ফাহিম, তোর হাতের কোনো খেলনা না যে মন চাইবি আর পুঁতে ফেলবি। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ফাহিম, নিজের ওই নিকৃষ্ট বিজনেসকে নিউ ইয়র্কে চালাচ্ছিস চালা, কিন্তু ভুলেও আমার মাতৃভূমির দিকে নজর দিস না, তাহলে এই দেশেও আর নিজের বিজনেসকে রান করাতে পারবি না, আর শেষমেশ হয়তো নিজের প্রাণটা বেঘরে হারাতে হবে। তাই এসব করে কি লাভ বল? শুধু শুধু দেশের ভবিষ্যৎটা নষ্ট হবে, তার চেয়ে বরং নিজেও ভালো থাক আর আমাকেও ভালো থাকতে দে। আমি যদি একবার খারাপ হই তাহলে কি করতে পারি আশা করি সেই আন্দাজ তোর আছে। তাহলে আমিও তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশে তো আমি আমার বিজনেস রান করাবই, পারলে তুই আটকে দেখা। আর তোকে মেরে ফেলার আগেও আমি একবারের জায়গায় 2 বার ভাববো না। রাশমিক ফাহিমের কথার কোনো জবাব না দিয়ে একটা মুচকি হাসি দিল এবং পিছন ঘুরে হাঁটা আরম্ভ করলো। রাশমিকে চলে যাওয়া দেখে ফাহিম পিছন থেকে বলে উঠল, আজকে রাতে আমার মালের ফার্স্ট ডেলিভারি হবে বাংলাদেশে, আর কালকে বিকালের মধ্যে পুরো দেশে আমার লোক ছড়িয়ে পড়বে, পারলে তুই আটকে দেখ। রাশমিক ফাহিমের কথার কোনো পাল্টা জবাব না দিয়ে ওর বাসা থেকে বেরিয়ে আসলো। বাসা থেকে বেরিয়ে রাশমিক আবিরকে উদ্দেশ্য করে বলল, কাল সকালে প্রাইভেট জেট রেডি রাখতে বলিস, বাংলাদেশে যাব। আচ্ছা।
আবিরের কথা শেষ হবার সাথে সাথে সেখানে ওদের গাড়ি এসে উপস্থিত হলো এবং ওরা 3 জন গাড়িতে উঠে পড়ল। রাস্তায় জ্যাম থাকার কারণে ওরা 1 ঘন্টার রাস্তা অতিক্রম করলো 1.5 ঘন্টা বসে। গাড়ি এসে থামলো রাশমিকের বাসার সামনে। ওরা 3 জন গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁই ছুঁই। রাশমিক গভীর ঘুমিয়ে মগ্ন। অবশ্য আজকেও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল 7টায় ওর ফ্লাইট আছে। হঠাৎ রাশমিকের বাসার কলিং বেলটা বেজে উঠলো। রাশমিকের ঘুম ভাঙলে ওর ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে সময় রাত 2:06। অজানা একটা চিন্তা এসে দানা বাঁধতে থাকে রাশমিকের মাথায়, কারণ এত রাতে তো কারো আসার কথা ছিল না। সব জল্পনা কল্পনা বাদ দিয়ে রাশমিক ওর বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে নিজের গানটা বের করে গুটি গুটি পায়ে রুম থেকে বাইরে বেরিয়ে আসলো। ও রুমের পাশের রুমে আবির আর তাফসির থাকে। আবির আর তাফসির ওর ভাই না, রক্তের কোনো সম্পর্ক নেই, তবে ওরা রাশমিককে এতটাই ভালোবাসে যে রাশমিকের জন্য নিজেদের জীবন দেওয়ার আগেও একবার ভেবে দেখবে না। রাশমিক আবির আর তাফসিরের দিয়ে দেখলো ওরা গভীর ঘুমে মগ্ন, তাই আর ওদেরকে না ডেকে রাশমিক একা একাই নিচে চলে গেল। রাশমিকের গেটের সামনে গিয়ে যখন গেটটা খোলার জন্য হাত বাড়াতে সাথে সাথে কলিং বেলটা আবার বেজে উঠলো। আর দেরি না করে গেটটা খুলে সামনের দিকে পিস্তল তাক করে দাঁড়ালো। তবে আশ্চর্যের বিষয় হলো সামনে কেউ নেই। ও আশেপাশে কিছুক্ষণ চোখ বেরোলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। রাশমিক যখন গেটটা বন্ধ করতে যাবে তখনই ওর চোখ আটকে গেল গেটের সামনে নিচের দিকে, কারণ নিচে ফাহিমের লাশ পড়ে আছে। সেই ফাহিম যার সাথে গতকাল সন্ধ্যাবেলা রাশমিকের কথা কাটাকাটি হয়েছে। রাশমিক কিছুটা অবাক হলো ফাহিমের লাশটা দেখে। অবশ্য গতকাল সন্ধ্যাবেলায় রাশমিক আর ফাহিমের মধ্যে ছোট একটা সমস্যা হয়েছিল, তবে সেই সমস্যার ব্যাপারে আবির আর তাফসির ছাড়া তো আর কেউ জানে না। কিন্তু ওরা যে ফাহিমকে মারেনি সেটা রাশমিক খুব ভালো করেই জানে। এছাড়া মারার সময়টাই বা পেল কখন? তাহলে প্রশ্নটা হলো ফাহিমকে মারলো কে? হঠাৎ রাশমিকের ফোনটা হালকা কেঁপে উঠলো। ও পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। রাশমিক মেসেজটা ওপেন করে পড়তে শুরু করলো। মেসেজটা পড়ে রাশমিক কিছুটা স্তব্ধ হয়ে গেল। মেসেজটা ছিল, অবাক হচ্ছ ফাহিমের লাশ দেখে? হ্যাঁ, আমি মেরেছি ফাহিমকে, কারণ তোমাকে কেউ কিছু বললে সেটা আমার সহ্য হয় না। নীলকেও অবশ্য আমি মারতে চেয়েছিলাম, কিন্তু আমার আগে তুমি ওকে মেরে দিলে। তবে আমাকে খোঁজার কোনো দরকার নেই, কারণ নিজের ছায়াকে কেউ কখনো খুঁজতে চায় না। আর আমাকে নিয়ে ভাবারও দরকার নেই, কারণ আমি তোমার ভাবনায় নয়, তোমার হৃদয়ে থাকতে চাই। মেসেজটা পড়ে রাশমিক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ওর মাথায় না ধরনের প্রশ্ন এসে দানা বাঁধছে, যেগুলোর একটার উত্তরও ওর কাছে নেই। কে মারলো ফাহিমকে? আমার ব্যাপারে কেউ এত কিছু কীভাবে জানে? আর বাসায় এত গার্ডস থাকতে কেউ কীভাবে ভিতরে আসতে পারে, তা আবার লাশ নিয়ে? সকল ভাবনার অবসান ঘটিয়ে রাশমিক নিজের ফোন থেকে কাকে যেন কল করলো। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে কেউ একজন কলটা রিসিভ করলো। হ্যালো সাইমন। জি ভাই বলুন, এত রাতে হঠাৎ কল দিলেন, কোনো কিছুর কি দরকার? 5 মিনিটের মধ্যে সকল গার্ডসদের গার্ডে থাকতে বল, আর বাসায় গেটের সামনে একটা লাশ পড়ে আছে, ওটাকে নিয়ে যাও। কার লাশ ভাই? যতটুকু বলা হয়েছে ততটুকু করো, অতিরিক্ত প্রশ্ন করা আমি পছন্দ করি না। সরি ভাই, আমি এক্ষুনি সব কিছুর ব্যবস্থা করছি। রাশমিক কোনো কথা না বলে কলটা কেটে দিয়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর একটা লোক এসে রাশমিকের সামনে হাজির হলো, তবে তাদের রাশমিকের কোনো পরিবর্তন নেই। ও একমনে তাকিয়ে আছে নিচের দিকে। রাশমিকের ধ্যান ভাঙলো লোকটার গলার আওয়াজ শুনে। ভাই সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, চলুন। লোকটার কথা শুনে রাশমিক তার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ও কোনো কথা না বলে গুটি গুটি পায়ে হেঁটে বাসা থেকে বেরিয়ে গার্ডেনে এসে দাঁড়ালো। গার্ডেনে ওর বাসার সকল নাইট গার্ড উপস্থিত আছে। রাশমিক গিয়ে ওদের সামনে দাঁড়ালো এবং সবার দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে বলল, অনেকে হয়তো ভাবছো এত রাতে তোমাদের কেন ডাকলাম। সে কারণটা বলার আগে আরেকটা কথা বলে নিই, আর সেটা হলো এখানে যতজন উপস্থিত আছো তাদের মধ্যে অর্ধেকের বেশি হলো বাঙালি, তাই আমি কথাগুলো বাংলাতেই বলবো। যারা বুঝবে না অন্যদের থেকে বুঝে নিও। ভাই আপনি বাংলাতেই বলেন, সমস্যা নেই, আমরাও এখন বাংলা বুঝি, বাংলায় কথা বলতে পারি। ও দ্যাটস গ্রেট। এখন তাহলে মূল কথায় আসা যাক। সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালে রাশমিক আবার বলতে আরম্ভ করলো। সবাই মাফিয়া কিং গ্যাং লিডার ফাহিমকে নিশ্চয়ই চেনো। গতকাল সন্ধ্যায় ওর বাসায় আমাকে ডেকেছিল কিছু জরুরি কথা বলার জন্য। আমি ওর ডাকে সাড়া দিয়ে ওর বাসায় চলে যাই। ওর বাসায় গেলে ও আমাকে ড্রাগসের বিজনেস করার অফার দেয়, তাও আবার বাংলাদেশে। আর সেই বিষয় নিয়ে ওর আর আমার মাঝে কথা কাটাকাটিও হয়। অনেকে হয়তো ভাবছো এই কথাগুলো তোমাদের কেন বলছি তার কারণ হলো কি একজন ফাহিমকে মেরে ওর লাশ আমার বাসায় গেটের সামনে রেখে গেছে। আর আমার প্রশ্ন হলো এই কাজ কে করেছে? বাসায় এত গার্ড থাকতে কেউ কি করে বাসার ভিতরে ঢুকলো, তা আবার কারো লাশ নিয়ে? রাশমিকের কথার প্রতি উত্তরে একজন গার্ড বলে উঠল,
কিন্তু ভাই আমরা তো সবাই এখানেই ছিলাম, আর কেউ তো ভিতরে প্রবেশ করেনি। কেউ যদি ভিতরে প্রবেশই না করে তাহলে লাশটা কি হাওয়ায় উড়ে উড়ে এখানে এসেছে? ভাই সত্যি বলছি, বাসায় কেউ প্রবেশ করেনি, আর সবার কাছেই তো প্রিলোডেড গান আছে। যদি ওরা কাউকে দেখতো তাহলে সাথে সাথে শ্যুট করে দিত। এছাড়া কুকুরগুলো অপরিচিত কাউকে দেখলে কেমন করে সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। বাসায় যতগুলো সিসিটিভি ফুটেজ ক্যামেরা আছে সবগুলো আমার চাই। রাশমিকের কথা শেষ হওয়ার সাথে সাথে যে লোকটা ওকে ডাকতে গেছিল সে বলে উঠল, ভাই আপনি ভিতরে গিয়ে বসেন, আমি এখনই নিয়ে আসছি। রাশমিক কোনো কথা না বলে ভিতরে চলে গেল। রাশমিক ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই লোকটা একটা ল্যাপটপ নিয়ে হাজির হলো রাশমিকের সামনে। লোকটা ল্যাপটপ রাশমিকের হাতে দিয়ে ওর থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। রাশমিক ল্যাপটপ থেকে সিসিটিভি ফুটেজগুলো বের করে দেখতে আরম্ভ করলো। ফুটেজগুলো দেখার এক পর্যায়ে রাশমিক লক্ষ্য করলো যে সবগুলো ফুটেজেরই রাত 1:30 থেকে কোনো নিউ ফুটেজ নেই। রাশমিক কিছুটা কৌতূহলী দৃষ্টিতে ওর সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে বলল, সবগুলো ক্যামেরা রাত 1:30 পর থেকে ফোনে ফুটেজ নেই কেন? ভাই আমি তো এই বিষয়ে কিছু জানি না। তাহলে কে জানে? ভূতে করেছে নাকি এই কাজ? রাশমিক বসা থেকে দাঁড়িয়ে গেল। ও ল্যাপটপটাকে উঠিয়ে জোরে একটা আছাড় মারলো মেঝেতে। ল্যাপটপটা ভেঙে একটা টুকরো মেঝের এক দিকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ রাশমিকের ফোনটা হালকা কেঁপে উঠল। ও পকেট থেকে ফোনটা বের করে দেখে পূর্বের সেই নাম্বার থেকে আরও একটা মেসেজ এসেছে। রাশমিক মেসেজটা ওপেন করে পড়তে শুরু করলো। আমি তোমাকে বললাম না আমাকে খোঁজার কোনো দরকার নেই, তাও কেন খুঁজছো? আমাকে হাজার খুঁজলেও তুমি পাবে না। নিজের ছায়াকে কে খুঁজতে চায় বলো? তুমি কখন কি করছো তার কোনো কিছুই আমার অজানা নয়। আর এত রাগ কেন তোমার? হ্যাঁ, শুধু শুধু ল্যাপটপটা ভেঙে ফেললে। নিজের রাগটাকে একটু কন্ট্রোল করো, বুঝলে? রাশমিক মোবাইলটা হাতে নিয়ে সোফায় বসে পড়লো। কোনো কিছুই যেন ওর মাথায় ঢুকছে না। রাশমিক পা বাড়ালো ভাবনার জগতে। কেউ কি করে জানতে পারে আমি কখন কি করছি? তাহলে কি কোনো স্পাই ক্যাম? না, এটাও তো পসিবল না, কারণ বাসায় তো বাইরে কোনো লোক অ্যালাউ না। তাহলে কীভাবে সম্ভব? রাশমিকের ধ্যান ভাঙলো ওর সামনে দাঁড়িয়ে থাকা লোকটার ডাকে। ভাই কি হলো আপনার? না, কিছুই হয়নি, তুমি এখন যেতে পারো, আর সকালে সব কিছু রেডি রেখো। লোকটা বাসা থেকে বেরিয়ে গেলে রাশমিক ভেতর থেকে গেটটা লক করে দিয়ে ওর রুমের দিকে পা বাড়ালো। রাশমিক রুমে গিয়ে নিজের আরামকে দাঁড়ায় বসে পড়লো। এখন হয়তো আর ঘুম আসবে না ওর চোখে। ও পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে 4:12 বাজে। নানা ধরনের উদ্ভট চিন্তা এসে জড়া হচ্ছে ওর মাথায়। ও যত যাচ্ছে চিন্তাগুলোকে মাথা থেকে দূর করতে, সেগুলো যেন আরো বেশি করে ঝাঁকিয়ে বসছে। ভাবতে ভাবতে কখন যে ওর চোখ লেগে গেছে ওর জানা নেই। সকালে রাশমিকের ঘুম ভাঙে তাফসিরের গলার আওয়াজ শুনে। ও ধীরে ধীরে নিজে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে তাফসির বেশ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রাশমিক উঠতে গিয়ে খেয়াল করলো ও বিছানায় না, চেয়ারে বসা আছে। রাতের কথা মনে হতেই ও কিছুটা থমকে গেল। রাশমিক মনে মনে বলে উঠল, রাতে এখানে শুয়ে পড়েছি, ধুর, একটা খবর যেন সবকিছু অকাছড় করে দিচ্ছে। তাফসির রাশমিকের গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, ভাই তুমি বিছানা রেখে চেয়ারে এভাবে ঘুমাচ্ছ কেন? রাতে নিচ থেকে এসে চেয়ারে বসেছিলাম, আর হয়তো এখানে চোখ লেগে গেছিল। নিচে গেছিলে কেন? কি যেন ফাহিমকে মেরে বাসার গেটের সামনে ওর লাশ রেখে গেছে, তাই। কি? কে করেছে জানতে পারলে? না, রাতে হঠাৎ কলিং বেল বেজে উঠলো, আমি নিচে গিয়ে গেট খুলে দেখি এই অবস্থা। আমাদের ডাকলে না কেন? তোরা ঘুমিয়ে গেছিলি, তাই আর তোদের ডাকিনি। সিসিটিভি ফুটেজ চেক করোনি? করেছিলাম, কিন্তু ওখানে রাত 1:30 পর থেকে নিউ ফুটেজ নেই। ফুটেজ নেই মানে? কোথায় যাবে ফুটেজ? হাওয়ার তো আর মিলিয়ে যেতে পারে না। জানি, সবকিছু কেমন রহস্যময় লাগছে আমার কাছে। আচ্ছা, এইটা ঘটেছে কয়টার দিকে? 2টার পরে। তবে কেউ একজন আছে যে আমার সম্পর্কে অনেক কিছু জানে, আমি কখন কি করছি, কিভাবে করছি, সব। এটা কেন মনে হলো তোমার? রাতে আমার ফোনে 2টো মেসেজ এসেছে, আর সত্যি বলতে মেসেজ 2টা পড়ে আমি অনেকটা অবাক হয়েছি। কেন? কি এমন ছিল ওই মেসেজে? রাশমিক পকেট থেকে নিজের ফোনটা বের করলো এবং সেই মেসেজ দুটো ওপেন করে তাফসিরের দিকে ফোনটা এগিয়ে দিল। তাফসির ওর হাত থেকে ফোনটা নিয়ে মেসেজগুলো পড়তে আরম্ভ করলো। মেসেজ দুটো পড়া শেষ হলেও অবাক চোখে তাকিয়ে আছে রাশমিকের দিকে। রাশমিক তাফসিরের অবাক চাহনির দিকে বলে উঠল, কি রে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এটা কিভাবে সম্ভব ভাই? কেউ কিভাবে তোমার সম্পর্ক এত কিছু জানতে পারে? এছাড়াও তুমি বাসার ভিতরে কি করছো সেটা কিভাবে জানলো? এই জিনিসটা তো আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, এটার কোনো উত্তর আমার কাছে নেই। আমি তো বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। আচ্ছা,
আমার অবর্তমানে বাসায় কেউ কি এসেছিল? মানে আমি যে 2 দিন ছিলাম না তখন? না ভাই, বাসায় তো কেউ আসেনি। ও, রাশমিক ফোনের দিকে তাকিয়ে দেখে ঘড়িতে সময় 5:46 ও তাফসিরকে উদ্দেশ্য করে বলল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, না হলে আবার দেরি হয়ে যাবে। কোথায় যাবে ভাই? গতকাল রাতে তোদের বললাম না বাংলাদেশে যাব, তাহলে এখন এই ভিত্তিহীন প্রশ্নের মানে কি? না আসলে ফাহিম ভাই তো মারা গেছে, তাহলে আর বাংলাদেশে গিয়ে কি করবে? ফাহিম মারা গেলেও ওর ডিলাররা ঠিকই বেঁচে আছে, আর আমি ওদের বাংলাদেশের ড্রাগসের ব্যবসা কিছুতেই রান করতে দেব না। ও আমাকে চ্যালেঞ্জ করেছিল, তাই না? আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। এখন যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর আবিরকেও বল রেডি হয়ে নিতে। আচ্ছা ভাই। তাফসির রাশমিকের রুম থেকে বেরিয়ে গেলে রাশমিক নিজের ফোনটা চার্জে লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ও ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল নিয়ে নিজের হাত মুখ মুছে ফোনটা নিয়ে নিচে চলে গেল। রাশমিক নিচে নামার কিছুক্ষণ পরে আবির আর তাফসিরও নিচে নামলো। আবির আর তাফসির নিচে নামে ওরা 3 জন গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়লো ব্রেকফাস্ট করার জন্য। ওরা টেবিলে বসার সাথে সাথে কয়েকজন শেফ এসে ওদের খাবার সার্ভ করে দিল। খাওয়ার দাওয়া শেষ হলে রাশমিক, আবির আর তাফসির ড্রয়িং রুমে চলে আসলো। রাশমিক সোফায় বসতে বসতে আবিরের দিকে তাকিয়ে বলল, সাইমন ডাক দে তো। আচ্ছা ভাই। আবির পকেট থেকে নিজের ফোনটা বের করে সাইমনের নাম্বারে একটা কল দিল। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে কলটা রিসিভ করলো সাইমন। হ্যাঁ ভাই বলুন। কোথায় তুমি? ভাই আমি তো গার্ডসে আছি, গেটের সামনে। ভিতরে আসো একটু, ভাই ডাকতেছে। আচ্ছা ভাই আমি আসছি। আবির কলটা কেটে দিয়ে রাশমিকের দিকে তাকিয়ে বলল, ভাই ও আসছে। আবিরের কথায় রাশমিক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কিছুক্ষণ পর সাইমন এসে হাজির হলো রাশমিকের সামনে এবং বলল, ভাই আমাকে ডাকছেন? কিছু বলার জন্য ডেকেছি। কি কথা ভাই? আমি আজকে বাংলাদেশ যাচ্ছি, সেটা তো তুমি জানো। ভাই। আমার অবর্তমানে এখানকার সব কিছু তুমি কন্ট্রোল করবে, আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কল দিও। আপনি কতদিন পরে আসবেন? যতদিন না কাজ শেষ হচ্ছে। ও আচ্ছা ভাই। রাশমিক সাইমনের কথায় হ্যাঁ সূচক মাথা নেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো এবং গুটি গুটি পায়ে এগিয়ে গেল গেটের দিকে। আবির, তাফসির আর সাইমন ওর পিছন পিছন যাচ্ছে। বাইরে গাড়ি আগে থেকেই রেডি থাকার কারণে রাশমিক গিয়ে সোজা গাড়িতে উঠে পড়লো। আবির আর তাফসিরও গাড়িতে উঠলে গাড়ি চলতে শুরু করে এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে ওরা এয়ারপোর্টে এসে পৌঁছালো। রাশমিক, তাফসির আর আবির গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে চলে গেল। ভেতরে ঢুকে ওরা রানওয়েতে গিয়ে নিজেদের প্রাইভেট জেটে উঠে পড়লো। প্রায় 14 ঘন্টার আকাশ যাত্রা শেষে ওরা এসে বাংলাদেশে ল্যান্ড করলো। রাশমিক, আবির আর তাফসির জেট থেকে নেমে এয়ারপোর্টের বাইরে চলে আসলো। ওরা আসবে বলে আগে থেকে বাইরে গাড়ি রাখা আছে। ওরা গিয়ে গাড়িতে উঠলে গাড়ি চলতে শুরু করলো তার নিজ গন্তব্যে। গাড়ি হাইওয়েতে আসার পরে রামসিক খেয়াল করলো 5 থেকে 6টা কালো রঙের গাড়ি ওদের ফলো করে চলেছে অনেকক্ষণ যাবৎ। ও জানালা থেকে নিজের মাথাটা বাইরে নিয়ে একবার পেছনে তাকিয়ে ভালো করে দেখে নিল মোট কতটি গাড়ি আছে। রাশমিক খেয়াল করলো গাড়ি আছে মোট 6টা। ও একটা মুচকি হাসি দিয়ে নিজের মাথাটা আবার গাড়ির ভিতরে নিয়ে নিল। আবির আর তাফসির রাশমিকের কর্মকাণ্ড দেখে হতভম্ব। আবির রাশমিককে উদ্দেশ্য করে বলল, কি হলো ভাই, বাইরে এভাবে কি দেখুন? আবিরের কথা কোনো জবাব না দিয়ে রাশমিক গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, স্টপ দ্য কার। ড্রাইভার নিজের মাথাটা হালকা রাশমিকের দিকে ঘুরিয়ে বলল, কেন ভাই, কোনো সমস্যা হয়েছে কি? আই সে স্টপ দ্য কার। রাশমিকের ধমক শুনে ড্রাইভার তৎক্ষণাৎ গাড়িটা থামিয়ে ফেললো। গাড়ি থামলে রাশমিক একটা মুচকি হাসি দিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। ও গাড়ি থেকে নেমে ড্রাইভারকে ইশারা করে নামতে বলল। রাশমিকের ইশারা পেয়ে ড্রাইভার গাড়ি থেকে নামলে রাশমিক গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো এবং ড্রাইভার গিয়ে রাশমিকের জায়গায় বসে পড়লো। গাড়ির স্পিড যেন আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। তাফসির বিস্ময়ের সাথে রাশমিককে প্রশ্ন করলো, কি হলো ভাই, তুমি ড্রাইভিং সিটে গেলে কেন? তার উপরে আবার এত জোরে গাড়ি চালাচ্ছ। কিছু কুকুর পিছু নিয়েছে তাই। তাফসির পেছনে তাকিয়ে দেখে 6টা কালো রঙের গাড়ি সমান তালে ওদের পিছু নিয়ে চলেছে। ও আবার সামনে তাকিয়ে রাশমিককে উদ্দেশ্য করে বলল, ভাই এই চীনা পুঁটিগুলোর জন্য তুমি এইভাবে গাড়ি চালাচ্ছ? এগুলোকে মারার জন্য তো আমরা 3 জনই যথেষ্ট। আমি জানি, কিন্তু বেচারাগুলো টাকা খরচ করে নিজেদের গাড়িতে তেল ভরছে শুধুমাত্র আমাদের পিছু নেবার জন্য। তাই ওদের তেলের দামটা আগে ওসুল করে দিই, তারপর বাকি কাজ। আচ্ছা ভাই, এনজয় দ্য গেম। রাশমিক সামান্য মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো এবং গাড়ির স্পিড আরো কিছুটা বাড়িয়ে দিল।
তবে কিছু দূর যাওয়ার পরে রাশমিক খেয়াল করলো ওদের পেছনে থাকা গাড়িগুলো একটার পর একটা ব্লাস্ট হয়ে যাচ্ছে। আরও খানিকটা দূরত্ব অতিক্রম করার পরে রাশমিক গাড়ি থামিয়ে ফেললো, কারণ এখন আর কোনো গাড়ি ওদের ফলো করছে না। রাশমিক গাড়িটা রাস্তার একপাশে সাইড করে গাড়ি থেকে নেমে গেল। ওর দেখা দেখি আবির, তাফসির আর ড্রাইভারও নামলো। রাশমিকের মাথায় কিছুই আসছে না, নানা ধরনের চিন্তা বেশি আসছে ওর মনে। কি থেকে কি হয়ে গেল? গাড়িগুলো এভাবে ব্লাস্ট হলো কীভাবে? তাহলে কি? হঠাৎ রাশমিকের ধ্যান ভাঙলো ওর ফোনের রিংটোনের আওয়াজ শুনে। ও পকেট থেকে ফোনটা বের করে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে, কিন্তু ওর ভাবনা অন্য জায়গায়, কারণ এটা রাশমিকের একান্তই পার্সোনাল নাম্বার। আবির আর তাফসির ছাড়াও এই নাম্বারের ব্যাপারে আর কেউ জানে না। তাহলে কেউ কিভাবে কল দিতে পারে ওকে? সকল ভাবনার অবসান ঘটিয়ে রাশমিক কলটা রিসিভ করে নিজের কানে ধরলে অপর প্রান্ত থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো। একটা কল রিসিভ করতে এতক্ষণ লাগে? কে আপনি? আর আমার এই নাম্বারটা কোথায় পেলেন? একসাথে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব বলো? আর এছাড়াও আমি তোমার প্রশ্নের উত্তর দিতে কল দেইনি। মানে? শুধু শুধু এত কষ্ট করলে কেন বলো তো? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। এত বোঝার দরকার নেই তোমার। এখন শোনো, যেটা বলার জন্য কল দিলাম। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার জোকার কিং এর কিচ্ছু হতে দিব না, বুঝলে? তুমি যেখানেই যাবে, যা করবে, আমাকে ছায়া হিসাবে পাবে। তবে এখানে একটা কথা আছে, মানুষ চাইলে নিজের ছায়াকে দেখতে পারে, কিন্তু আমি না চাইলে তুমি আমাকে কোনোদিন দেখতে পারবে না। হ্যাঁ, আমি তোমার সামনেই থাকবো, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না। বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং, তাই না? আপনি ঠিক কে বলুন তো? হেই, ওয়েট, আপনি সেই যে আমাকে মেসেজ পাঠিয়েছিলেন, তাই না? তার মানে ফাহিমকে আপনিই মেরেছেন? আমি তো আগেই বললাম, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কল করিনি। আমি জাস্ট আমার কথাগুলো তোমাকে জানানোর জন্য কল করেছি। আজব মানুষ তো। এই আপনি আমাকে চেনেন? হ্যাঁ, এটা ফালতু কাজকর্মের মানেটা কি? ভাই, সি ইউ সুন। হ্যালো, হ্যাঁ। অপর প্রান্ত থেকে মেয়েটি কলটা কেটে দিল। রাশমিক ফোনটা কান থেকে নামিয়ে তাফসিরের দিকে এগিয়ে দিল এবং বলল, তামিমকে কল দে, খোঁজ লাগাই নাম্বারটা কার, কি তার পরিচয়। রাশমিকের হাত থেকে ফোনটা নিয়ে তাফসির নাম্বারটা দেখতে বলল। কে কল করেছিল ভাই? একটা মেয়ে। কোনো মেয়ে? আমি যদি ভুল না হই, এটাই সেই মেয়ে, যে মেয়েটা ফাহিমকে মেরেছে। ফাহিমের লাশ আমার বাসার গেটের সামনে রেখে এসেছে, আমার নাম্বারে মেসেজ পাঠিয়েছে। এখন কি বললো? একটু আগে যে গাড়িগুলো ব্লাস্ট হয়েছে সেটা ওই করেছে। মানে আমি কখন কি করছি, কোথায় যাচ্ছি, তার কোনো কিছুই ওর অজানা নয়। ও বাংলাদেশে এসে পড়েছে। কিন্তু ভাই, ও কেন করছে এসব? কি ওর উদ্দেশ্য? সেটা তো আমাকে জানতেই হবে। তাপসির, তোকে যেটা বললাম সেটা কর। আচ্ছা ভাই। তাফসির নিজের ফোন থেকে ওই নাম্বারটা একজনের মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দিল এবং মেসেজ পাঠানোর পর ওই নাম্বারে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পরে অপর প্রান্ত থেকে কলটা কেউ একজন রিসিভ করলো। হ্যালো তামিম। হ্যাঁ ভাই, বল। আর তোমার কাছে বাংলাদেশি নাম্বার আসতো কোথা থেকে? কারণ এখন এই দেশে আছি, তাই। কবে আসলে? আর জানালে না কেন? এয়ারপোর্টে রিসিভ করতে চলে যেতাম। এবার একটু কাজের কথাই আসা যাক। কি কাজ ভাই? তো নাম্বারে একটা মেসেজ পাঠিয়েছি, দেখ ওখানে একটা নাম্বার আছে, আর ওই নাম্বার সম্পর্কে সব ইনফরমেশন আমার চাই। আচ্ছা ভাই, আমি সবকিছুর খোঁজ খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। ওকে, ডু ইট ফার্স্ট। তাফসির কলটা কেটে দিয়ে রাশমিকের ফোনটা ওর দিকে এগিয়ে দিল। রাশমিক ফোনটা নিতিনকে বলল। কি বললো তামিম? খোঁজ খবর নিয়ে জানাবে বলেছে। ওকে, চল গাড়িতে উঠি। অতপর ওরা চারজন গিয়ে আবার গাড়িতে উঠে বসলো। রাশমিক এবার আর ড্রাইভিং সিটে বসলো না, গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। প্রায় 1.5 ঘন্টা যাত্রাপথ অতিক্রম গাড়ি এসে থামলো রাশমিকের গেস্ট হাউসের সামনে। রাশমিক, আবির আর তাফসির গাড়ি থেকে নেমে পড়লে ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল পার্কিং এরিয়ায় পার্ক করার জন্য। ওরা 3 জন ভেতরে চলে গেল। তাফসির এখানকার কেয়ারটেকারকে ওদের আসার কথা গতকালকেই জানিয়ে দিয়েছিল, যার কারণে সবকিছু ব্যবস্থা আগে থেকে করা আছে। বাসার ভিতরে ঢুকে ওরা যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ঘড়িতে সময় রাত 11:34। ওদের বেশ ক্ষুধা লেগেছে অনেকক্ষণ যাবত না খেয়ে থাকার কারণে, তাই ওরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে গেল ডিনার করার জন্য। রাশমিক, আবির আর তাপসি টেবিলে বসার সাথে সাথে 3 জন শেফ এসে ওদের খাবার সার্ভ করে দিল। খাওয়া দাওয়া শেষ করে রাশমিক, আবির আর তাপসি ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে পড়লো। ওরা আজকের ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোকপাত করছিল। হঠাৎ বাসার কলিং বেলটা বেজে ওঠে। আবির বসা দিকে উঠতে গেলে রাশমিক ওকে হাত দিয়ে ইশারা করে বসতে বললো এবং নিচে উঠে দরজার দিকে পা বাড়ালো। রাশমিকে দরজার সামনে পৌঁছাতে পৌঁছাতে আরো 2বার কলিং বেলটা বেজে উঠলো।
রাশমিক দরজাটা খুলে সামনে তাকিয়ে দেখে তামিম দাঁড়িয়ে আছে। তামিমকে দেখে রাশমিকের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। তামিম ভেতরে ঢুকে রাশমিককে জড়িয়ে ধরে। রাশমিক তামিমকে নিজে থেকে ছাড়িয়ে বলল, তুই এত রাতে এখানে? তোমরা আসছো তাই দেখা করতে চলে এলাম। কিন্তু তুই জানলি কিভাবে আমরা এখানে উঠেছি? এটা তো নর্মাল ব্যাপার, কারণ বাংলাদেশে আসলে তো তোমরা এই গেস্ট হাউসেই ওঠো। বুঝলাম। এবার বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আর তোমার হাত মাথায় আছে, খারাপ কিভাবে থাকি বল? এত পাম দিস না, ফুলে যাব। আমি যা বলছি এটা যে সত্যি সেটা তুমিও খুব ভালো করে জানো। এবার বলো তুমি কেমন আছো? আমি আছি রহস্যের মধ্যে। মানে? না কিছু না, আয় ভিতরে আয়। অতঃপর দরজাটা লাগিয়ে রাশমিক আর তামিম ভেতরে চলে গেল। সেখানে আবির আর তাফসির বসেছিল। আবির আর তাফসিরকে দেখে তামিম গিয়ে ওদের সাথে কুশল বিনিময় করে নিল। কুশল বিনিময় শেষ হলে তাফসির তামিমকে উদ্দেশ্য করে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? এবার বস। তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা কত দূর? সেটার ব্যাপারে তো জানাতে এলাম। এত রাতে আমার কি দরকার ছিল ফোনে বলে দিতি? আমিও একবার সেটা ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম তোমাদের সাথে দেখা হয়ে যাবে আর খবরটাও দেওয়া হবে, তাই চলে আসলাম। যাক, ভালো করেছিস। এবার বল কি খবর? তুমি যে নাম্বারটা দিয়েছিলে সেটা কোনো এক্সিস্টেন্ট নেই। তামিমের কথা শেষ হবার সাথে সাথে রাশমিক বিস্ময়ের সাথে বলে উঠল, মানে এটা কিভাবে সম্ভব? ভাই প্রথমে আমিও ভেবেছিলাম যে এটা কিভাবে সম্ভব, তাই অনেকবার রিচেকও করেছি, কিন্তু রেজাল্ট সে একই। তাহলে আমার ফোনে ওই নাম্বার থেকে কল আসলো কিভাবে, যদি ওটার কোনো এক্সিস্টেন্সই না থাকে? তোমার ফোনে ওই নাম্বার থেকে কল আসছিল? কল না আসলে আমি ওই নাম্বার কি হাওয়া থেকে বানিয়ে এনেছি নাকি? কখন কল আসছিল? তাফসির যখন তোকে কল দে ওই নাম্বারের কথা বলো তার কিছুক্ষণ আগে। কিন্তু ভাই এটা তো কোনোভাবে সম্ভব না। তাও আমার পার্সোনাল নাম্বারে কল দিয়েছে, যে নাম্বারের কথা আবির আর তাফসির ছাড়া অন্য কেউ জানে না। কিন্তু ভাই এই নাম্বারে কোনো ভিত্তি নেই, সিম কোম্পানির বিষয়টা কনফার্ম করেছে। আচ্ছা তোরা কথা বল, আমি উপরে গেলাম। রাশমিক ওদের থেকে বিদায় নিয়ে উপরে চলে গেল। আবির আর তাফসির রাশমিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তামিম তাফসিরকে উদ্দেশ্য করে বলল, ভাই রাশমিক ভাইয়ের কি হয়েছে? একটা বিষয় ভাইকে খুব ভাবাচ্ছে। কি বিষয়? ইউআরকে মাফিয়া কিং গ্যাং লিডার ফাহিমকে চিনিস? ভাই। তার সাথে ভাইয়ের একটা কথা কাটাকাটি হয়েছিল। কি বিষয় নিয়ে? ও বাংলাদেশে ড্রাগসের বিজনেস রান করাতে চাই, আর তুই তো জানিস ড্রাগস জিনিসটা ভাইয়ের কতটা পছন্দ। এই সামান্য একটা বিষয় নিয়ে ভাইয়ের এত চিন্তা? না, এটা নিয়ে ভাইয়ের কোনো চিন্তা নেই। তাহলে ভাইয়ের চিন্তা অন্য জায়গায়। ফাহিমের সাথে ভাইয়ের যেদিন কথা কাটাকাটি হয় তার পরের দিন রাতে ফাহিমকে কেউ বেড়ে ও লাশ আমাদের বাসার গেটের সামনে রেখে যায়, আর ভাইয়ের ফোনে 2টা মেসেজও আসে। ও মাই গড, কিসের মেসেজ? যে ফাহিমকে মেরেছে তার মেসেজ, সাথে সিসিটিভি ফুটেজও গায়েব। আর তোকে যে নাম্বার দিলাম সে নাম্বার দিয়ে ভাইয়ের ফোনে একটা মেয়ে কল করেছিল, বুঝলি? এবার এসব কি একটা মেয়ে করছে নাকি? আমরা আসার সময় কয়েকটা গাড়ি আমাদের পিছু নেয়, আর সেই গাড়িগুলো কিছু দূর যাওয়ার পরে ব্লাস্ট হয়ে যায়, যা ওই মেয়েটাই করেছে। একটা মেয়ে এত কিছু করছে? আমার মাথায় কিছু আসে না। একটা মেয়েই করেছে, তবে আমার যতদূর মনে হয় মেয়েটা ভাইকে ভালোবাসে আর তাই এইসব করছে। তাহলে ভাইয়ের লাইফেও ভালোবাসা আসলো হয়তো। আচ্ছা ভাই, আমি তাহলে এখন উঠি, রাত অনেক হয়েছে। আর কোনো দরকার হলে আমাকে জানিও। ওকে, সাবধানে যাস। অতঃপর তামিম বাসা থেকে বেরিয়ে গেলে আবির আর তাফসির দরজাটা লাগিয়ে ওদের রুমে চলে গেল ঘুমানোর জন্য। ঘড়িতে সময় সকাল 7:45। রাশমিকের ঘুম ভাঙলো ওর ফোনে রিংটোনের আওয়াজ শুনে। ঘুম ঘুম চোখে ফোনটা বালিশের নিচ থেকে বের করে না দেখে কলটা রিসিভ করে নিল। রাশমিক ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, হ্যালো, কে? অপর প্রান্ত থেকে একটা মেয়েলি কণ্ঠস্বরে আওয়াজ ভেসে আসলো রাশমিকের কানে। আর এটা সেই মেয়েটাই যে গতকাল রাতে ওকে কল দিয়েছিল। তোমার বউ। কি? মেয়েটার কথা শুনে এবার রাশমিকের ঘুম পুরোপুরি ভেঙে গেল। ও শোয়া থেকে উঠে বসে বলল, মানে? কিছু না, যার জন্য কল দিলাম সেটা বলি শোনো। এখানে কি ঘুমানোর জন্য এসেছো নাকি কাজ করার জন্য? মানে? ফাইমের লোক আজ সকাল 9টায় অর্চার্ড পয়েন্টে ড্রাগসের ডিল করবে, সে খেয়াল কি আছে? এই খবর আপনি কিভাবে জানলেন? সেটা জেনে তোমার কাজ নেই, যে কাজের জন্য এসেছো সেটা করো।
কথাটা বলে মেয়েটা কলটা কেটে দিল। রাশমিক ফোনের দিকে তাকিয়ে দেখে এটা সেই নাম্বার যেটা দিয়ে কালকে ওই মেয়েটা ওকে কল দিয়েছিল। রাশমিকের কাছে সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। ও পা বাড়ালো ভাবনার জগতে। গতকাল রাতে তো তামিম বললো এই নাম্বারে নাকি একটা এক্সিস্টেন্সই নাই, তাহলে এখন কীভাবে কল আসলো আমার ফোনে? কি হচ্ছে এগুলো? কেন করছে মেয়েটি এসব? কি ওর উদ্দেশ্য? রাশমিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। ও তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিজের রুম থেকে বাইরে বেরোলো ও। নিচে ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে আবির আর তাফসির। রাশমিক সিঁড়ি দিয়ে নামতে নামতে আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, তাড়াতাড়ি গাড়ি বের করতে বল, বেরোতে হবে। কোথায় যাবে ভাই? অর্চার্ড পয়েন্ট। এত সকালে ওখানে কেন যাবে? ফাহিমের লোক আজকে অর্চার্ড পয়েন্টে ড্রাগস সাপ্লাই করবে, তাই ওদেরকে আটকাতে হবে। আচ্ছা ভাই, আমি এখনই বলছি। রাশমিক আবির আর তাপসির বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। গন্তব্য অর্চার্ড পয়েন্ট। প্রায় 45 মিনিটে যাত্রাপথ অতিক্রম করে ওদের গাড়ি নিয়ে থামলো অর্চার্ড পয়েন্টের সামনে। রাশমিক আবির আর তাপসির গাড়ি থেকে নেমে পড়ল। রাশমিক গাড়ি থেকে নেমে চারিদিকে নিজের চোখ বুলিয়ে জায়গাটা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিচ্ছে। হঠাৎ ওর চোখ আটকে গেল কয়েকটা ছেলের উপরে, যাদেরকে ও খুব ভালো করে চিনে। কিন্তু এখানে এসে যে ওদেরকে দেখতে হবে সেটা হয়তো রাশমিকের ধারণার বাহিরে ছিল। রাশমিক বেশ ভালোভাবে বুঝতে পেরেছে যে ওরা এখানে কেন এসেছে। রাশমিক ধীরে পায়ে হেঁটে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। রাশমিক ওদের পিছনে গিয়ে দাঁড়িয়ে ওদের মধ্যে একজনকে ডাক দিল। শিহাব। রাশমিকের ডাক শুনে ছেলেটা পিছনে ঘুরে তাকালো। ওরা মোট 4 জন আছে। শিহাবের দেখা দেখি বাকি 3 জনও পেছনে তাকালো। রাশমিককে এখানে এভাবে দেখে শিহাব বেশ খানিকটা চমকে গেল। এখানে এসে যে রাশমিককে দেখা পেতে হবে সেটা হয়তো ও ভাবেনি। শিহাব রাশমিকের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই তুমি এখানে? কেন, আশা করিসনি বুঝি? না, আসলে হঠাৎ করে এখানে আসলে তো, তাই আর কি। আর তুমি বাংলাদেশে আসলে কবে? গতকাল রাতে। কেন ভাই, কোনো জরুরি কাজ আছে নাকি? খুবই জরুরি। কি কাজ ভাই? সেটা সময় হলে জানতে পারবি। সময় হলে জানতে পারবো মানে? বুঝলাম না ভাই। সময় হোক বুঝতে পারবি। আচ্ছা এখন আসি, কাজ আছে। কথাটা বলে রাশমিক পেছনে ঘুরে হাঁটা আরম্ভ করলো। ওর পিছু পিছু আবির আর তাপসিরও যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে রাশমিক, আবির আর তাপসির শিহাবদের চোখের আড়াল হয়ে গেল। শিহাবরা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। রাশমিক আবির আর তাপসিরে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। আবির বেশ কৌতূহলী হয়ে রাশমিককে বলল, ভাই এখানে এসে দাঁড়ালে কেন? একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। কিছুক্ষণ পর শিহাবদের সামনে একটা কালো গাড়ি এসে থামলো। একে একে গাড়ি থেকে মোট 6 জন লোক নামলো। লোকগুলোর মাঝে একজনের হাতে একটা কালো ব্রিফকেস আছে। লোকটা শিহাবের সামনে এসে ব্রিফকেস শিহাবের দিকে এগিয়ে দিলে শিহাব হাসতে হাসতে ব্রিফকেসটা নিজের হাতে নিয়ে নিল। শিহাব লোকটার দিকে তাকিয়ে বলল, সবকিছু ঠিকঠাক আছে তো? সন্দেহ হলে চেক করে নিন। না, বিশ্বাস আছে, যেহেতু পুরনো ডিলার। ধন্যবাদ, খুশি হলাম কারোর বিশ্বাস অর্জন করতে পেরেছি জেনে। ওকে দেন, বাই নাও, পরে আবার দেখা হবে। অতঃপর লোকটা শিহাবের সাথে হাত মিলিয়ে আবার নিজের গাড়িতে উঠে পড়লো এবং গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেল। শিহাব একটা হাসি দিয়ে পিছনে ঘুরে যখন চলে আসতে যাবে তখনই ওর চোখ আটকে গেল সামনের দিকে, কারণ সামনে রাশমিক দাঁড়িয়ে আছে। ও নিজের হাতে থাকা ব্রিফকেসটা অন্যজনের হাতে ধরিয়ে দিয়ে রাশমিকের দিকে 2 কদম এগিয়ে গেল এবং বলল, ভাই তুমি আবার আসলে যে, কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা তো একটা হয়েছে, আর সেটা একমাত্র তুই সমাধান করতে পারবি। কি সমস্যা ভাই? আর আমি কিভাবে সমাধান করব? নিজের জীবন দিয়ে সমাধান করবি। জীবন দিয়ে মানে? মনে আছে তোকে আমি বলেছিলাম তুই যে কোনো ভালো কাজ কর, আমি সবসময় তোর সাথে থাকবো। ভাই মনে আছে। আর অন্যের কোনো ক্ষতি করতে চাইলে তার পরিণতি কি হবে সেটা নিশ্চয়ই মনে আছে। হঠাৎ এসব কথা বলছো কেন ভাই? একটু আগে তুই যে কাজটা করলি সেটাকে ঠিক করলি? আমি কি করেছি সেটা তো বলো। ড্রাগসের ডিল করেছিস। তাতে কি? আমি তো আর কারো ক্ষতি করতেছি না। তুই এখন ওই ড্রাগসগুলো কোথায় কোথায় সাপ্লাই করবি? বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটিতে, ওইসব জায়গায় এগুলো বেশি চলে। বাহ, তুই নিজেই তো বলে দিলি কি আর মানুষের ক্ষতি করেছিস, আমাকে কি আর ভেঙে বলতে হবে? মানে? তুই এই ড্রাগসগুলো বিভিন্ন স্কুল, কলেজ আর ভার্সিটিতে সাপ্লাই দিবি, তাই না? তোর সাপ্লাই কি তোর ড্রাগস অনেক ছেলে মেয়ে কিনবে? সেটাই তো, অবশ্যই। বর্তমানে স্কুল, কলেজ এগুলোর ডিমান্ড অনেক বেশি। আর তোর এই ড্রাগসকে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হবে, কি তাই তো? কিন্তু ভাই আমি তো ওদেরকে বলিনি যে তোমরা ড্রাগস খাও, ওরা নিজেদের ইচ্ছায় নেয়। তুই যদি ওদের কাছে এগুলো না পৌঁছায় তাহলে ওরা নিত না। সো আসল দোষী কিন্তু তুই নিজে। অত কিছু আমি জানি না, ফাহিম ভাই আমাকে করতে বলছে তাই আমি করছি।
অনেক টাকাও দিবে বলেছে। এখন যদি আমি তোরে পরে পাঠিয়ে দিই তাহলে তোর কোনো ফাহিম ভাই এসে বাঁচাবে। আমাকে মারলে ফাহিম ভাইও তোমায় মেরে ফেলবে। তা কোথা থেকে এসে মারবে? নিউ ইয়র্ক থেকে। কিন্তু তোরা ফাহিম ভাই তো নিউ ইয়র্কে নেই। তাহলে কোথায় আছে? সেটা জানতে হলে তো তোকে সেখানে যেতে হবে। মানে? রাশমিক নিজের কোমর থেকে একটা বান বের করতে করতে বলল। মানে না হয় ফাহিম ভাইয়ের কাছে গিয়ে বুঝে নিস। শিয়াবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাশমিক ওর কপালে ঠিক মাঝ বরাবর একটা গুলি করলে শিয়াব সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। শিয়াবের সাথে থাকা ছেলেগুলো যখন নিজেদের গান বের করতে যাবে তখনই রাশমিকের পেছন থেকে আবির আর তাপসির ওদের তিনজনকে মেরে ফেলে। রাশমিক নিজের মাথাটা হালকা তাপসিরের দিকে ঘুরিয়ে বলে, ব্রিফকেসটা জ্বালিয়ে দে। অতঃপর তাপসির গিয়ে ব্রেকফাস্টটা জ্বালিয়ে দিয়ে আবার রাশমিকের পিছনে এসে দাঁড়িয়ে পড়ল। ওরা যখন ওখান থেকে চলে আসতে যাবে হঠাৎ রাশমিকের ফোনটা বেজে উঠল। রাশমিক হয়তো আন্দাজ করতে পেরেছে যে এই সময় কে কল দিতে পারে, তাই আর বিলম্ব না করে পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে ওই মেয়েটা কল করেছে। ওর আন্দাজটাই ঠিক প্রমাণিত হলো। রাশমিক ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কলটা রিসিভ করে নিজের কানে ধরল। এতক্ষণ লাগে একটা কল রিসিভ করতে? এরপর থেকে কল দেওয়ার সাথে সাথে রিসিভ করবা, না হলে খবর করে ছেড়ে দিব। কি জন্য কল দিয়েছেন সেটা বলেন। লাশগুলো ওখানে ফেলে যাচ্ছ কার জন্য? মানে ওদের 4 জনকে যে মারলে তো লাশগুলো নিয়ে যাও, ওখানে কার জন্য রেখে যাচ্ছ? আজব মহিলা তো, সেটা নিয়ে আপনার কি কাজ? আর আপনি কিভাবে জানলেন লাশের কথা? একটা থাপ্পড় দিব। আমি মহিলা না, আমি মেয়ে। কিভাবে জানলাম সেটা তো রহস্য। আপনি মহিলা না মেয়ে সেটা জানার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, বুঝলেন? কিন্তু তোমাকে তো জানতে হবে, সেটা আজ হোক বা কাল। কালকেরটা কালকে দেখা যাবে, বর্তমানের কথা বলুন। বর্তমানের কথা বলার জন্যই তো কল দিলাম। আজকে রাতে গাজীপুর ড্রাগসের ডিলিং আছে, পারলে নিজে আটকাও, না হলে আমাকে আটকাতে হবে। আপনি আটকাবেন মানে? মানে তুমি ওদের যদি কিছু না করো তাহলে আমাকে করতে হবে। আপনি কেন করবেন? তোমার জন্য। আমার জন্য মানে? সেটা সময় হলে জানতে পারবে। আপনি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি তোমার ছায়া। যেহেতু আমি তোমার ছায়া সেহেতু তোমার ব্যাপারে সবকিছু জানবো, এটাই স্বাভাবিক নয় কি? আসলে আপনি কে বলুন তো, আর আমার কাছে কি চান? তোমাকে চাই। মানে? ওই যে বললাম, সময় হলে জানতে পারবে। এখন বাংলাদেশে যে কাজের জন্য এসেছো সেটার দিকে নজর দাও। আর একটা কথা, আমার ব্যাপারে এত মাথা ঘামিয়ে লাভ নেই। আমি যদি না চাই তাহলে তুমি আমার অস্তিত্ব কোনোদিনও খুঁজে বের করতে পারবে না, তাই বৃথা চেষ্টা করো না। রাশমিকের কোনো জবাবের অপেক্ষা না করে মেয়েটি কলটা কেটে দিল। রাশমিক কান থেকে ফোনটা নামালে আবির ওর দিকে তাকিয়ে বলল, কে কল দিয়েছিল ভাই? সেই মেয়েটি। কি বললো? আজকে রাতে গাজীপুরের ড্রাগসের ডিলিং হবে সেটাই। সেটাও কি করে জানলো? জানি না, সকালে ওই মেয়েটা আমাকে কল দিয়ে জানিয়েছিল যে এখানে ড্রাগসের ডিলিং হবে। কোন নাম্বার থেকে কল দিয়েছে? গতকাল রাতে যে নাম্বার থেকে কল দিয়েছিল সেই নাম্বার থেকে। কিন্তু আবির যে বললো ওই নাম্বার কোনো ইনসেন্সে নেই। জানি, সব কিছু কেমন যেন রহস্যময় হয়ে যাচ্ছে আমার কাছে। কোথা থেকে কি হয়ে যাচ্ছে কিছু বুঝতেছি না। এখন তাহলে কি করবে ভাই? হঠাৎ রাশমিকের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। ও তাপসিরের দিকে তাকিয়ে বলল, এবার আর আমি কিছুই করব না, যা করার ওই মেয়েটা নিজেই করবে। মানে? আস্তে আস্তে সব বুঝে যাবি। আচ্ছা, গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিবা কখন? ডিলিং যেহেতু রাতে হবে সেহেতু সন্ধ্যার দিকে রওনা দেওয়াটাই আমার মনে হয় ভালো হবে, কারণ আগে গিয়ে বসে থেকে কোনো লাভ নেই। ওকে ভাই। আর শোন, বিকালে সাদিদ, তালহা আর সঞ্জিতকে আসতে বলিস, কিছু কথা আছে ওদের সাথে। আচ্ছা, এখন তাহলে যাওয়া যাক। অতঃপর রাশমিক, আবির আর তাপসির গুটি গুটি পায়ে হাঁটতে ওদের গাড়ির কাছে চলে এলো। ওরা তিনজন গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে শুরু করলো রাশমিকের গেস্ট হাউসের উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম না থাকার কারণে ওরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওদের গন্তব্যস্থলে। গাড়ি বাসার সামনে এসে থামলে রাশমিক, আবির আর তাপসির গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে রাশমিক যখন নিজের রুমের দিকে পা বাড়াবে তখন পেছন থেকে তাপসির বলে উঠল, কোথায় যাচ্ছ ভাই? রুমে যাচ্ছি। আমাদের সাথে একটু বসো। না, তোরা আড্ডা দে, আমার ভালো লাগছে না, খাবারের সময় ডাক দিস। রাশমিক আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় নিজের গায়ে লিয়ে দিল। প্রাহিমের মৃত্যু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সকল কিছু ওকে খুব ভাবাচ্ছে। কোনো রহস্যের অন্তরালে পৌঁছাতে পারছে না ও, কিন্তু তাতে রাশমিকের কোনো মাথা ব্যথা নেই। ওর চিন্তা অন্য জায়গায়। একজন অপরিচিতা যাকে আমি চিনি না, হয়তো কোনোদিন সচক্ষে দেখিও নি, কিন্তু সে অপরিচিতা আমার ব্যাপারে সব কিছু জানে। এছাড়া এমন অনেক কিছু জানে যেগুলো বাইরের মানুষ জানার কোনো প্রশ্নই আসে না। তাহলে ও কীভাবে জানলো? আচ্ছা, আমি কি ওকে কোনোভাবে চিনি? না, মনে তো হয় না। এছাড়াও আমার গ্যাংয়ে তো কোনো মেয়েও নেই,
যদিও একজন ছিল, কিন্তু সে তো অনেক আগে থেকেই এই পথ থেকে বেরিয়ে গেছে। আর ও যে এমনটা করবে না সেটা আমি নিশ্চিত। তাহলে আর কি, দূর, আর ভাবতে পারছি না। ধীরে ধীরে এক অদৃশ্য গোলক ধাঁধার মাঝে হারিয়ে যাচ্ছি আমি। তবে পুরোপুরি তলিয়ে যাওয়ার আগে আমাকে রহস্যের উদ্ঘাটন করতে হবে। আর কিভাবে করবো সেটার রাস্তা আমি জানি। এখন শুধু সঠিক সময় অপেক্ষা। গেমটা তো এতদিন একে একে খেললে, এবার না হয় আমি একটু খেলি। গেট রেডি বেবি। তো বুঝতে পারবে না কখন নিজেকে আমার সামনে এনে ফেলবে। কথাটা বলে একটা মুচকি হাসি দিল রাশমিক। তাপসির হঠাৎ রাশমিকের রুমে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার ভাই, কারো প্রেমে টেমে পড়লে নাকি? আমি আর প্রেম সেটা তো সাপে নেউলের সম্পর্ক, কিন্তু তোর হঠাৎ কেন মনে হলো আমি প্রেমে পড়েছি? একা একা হাসাটাই প্রেমে পড়ার লক্ষণ। কই, আমি তো জানি না। তুমি কি আগে কখনো প্রেম করেছো নাকি যে জানবে? যে হ্যাঁ বলতেছিস, তাতে মনে হচ্ছে তুই প্রেমের উপরে পিএইচডি করেছিস। সেরকমই ধরে নাও। তো এই পর্যন্ত কয়টা মেয়ের সাথে প্রেম করলি? এটাও না। আমার তো মনে হয় তো রিলেশন আছে। তোমার জন্য কি আর সেই উপায় আছে? কেন, আমি আবার কি করলাম? তুমি নিজেও করো না, আর আমাদেরকেও করতে দাও না। প্রেম করা ভালো না, শুধু শুধু সময় নষ্ট। বাদ দাও এই কথা। এখন বলো কি জন্য হাসছিলে একা একা? সেটা না হয় এখন অজানাই থাক, সময় হলে জানতে পারবি। সাদিদ, ফাহিম আর সঞ্জিতকে বিকালে আসতে বলেছিস? ভাই বলছি, ওরা বিকেলের মধ্যে এসে পড়বে। ওকে, এখন বল তুই কেন এসেছিস? কোনো কাজ আছে নাকি? কয়টা বাজে দেখেছো? খাওয়া দাওয়া করবে না নাকি? কয়টা বাজে? 2টা। এত তাড়াতাড়ি 2টা বেজে গেল? আর এত তাড়াতাড়ি কই দেখো, ঠিকই তো আছে। হয়তো খেয়াল করিনি। হয়েছে, আর খেয়াল করতে হবে না। এখন খেতে চলো। তোরা খেয়েছিস? না, এখনো খাইনি। কেন? তুমি সাথে না থাকলে একা একা কখনো খেয়েছি আমরা? আচ্ছা তুই যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। তাপসির রাশমিকের রুম থেকে বেরিয়ে গেলে রাশমিক কিছু একটা ভেবে ও রুমের বারান্দায় চলে গেল। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে আবার নিজের রুমে চলে এলো ও। রাশমিক যখন রুম থেকে বেড়াতে যাবে হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো। ও টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে চোখ রাখলো ফোনের স্ক্রিনে বেশি ওঠা নাম্বার দেখে রাশমিকের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠলো। ও হয়তো জানতো এখন কলটা আসতে পারে, তাই আর বিলম্ব না করে তাড়াতাড়ি কলটা রিসিভ করে ফোনটা নিজের কানে ধরলো। অপর প্রান্ত থেকে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজ ভেসে আসলো রাশমিকের কানে। হ্যালো। বলুন। হঠাৎ বারান্দায় কেন গিয়েছিলে? আপনাকে দেখার জন্য। মেয়েটা কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল। মানে? সবকিছুই মনে থাকে না, আর কিছু কিছু কথার মানে খুঁজতে হয় না। তুমি কি এসব বলছো? হ্যাঁ, নাকি আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? কোনটা? আপনি যেটা মনে করেন। আর তুমি আমাকে বারান্দা থেকে দেখেছো মানে? দেখছি মানে দেখেছি। কিভাবে দেখলে? বারান্দা থেকে। ফাজলামি করো আমার সাথে? যেভাবে বলতেছো তাতে মনে হচ্ছে আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, আর তুমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছো। সেটাই তো বলছি। আমি তো আমার বাসায় আছি, তাহলে কিভাবে দেখলে আমাকে? সেটাই তো রহস্য। আচ্ছা, আমাকে তো তুমি দেখেছো, তার মানে তুমি জানো যে আমি কি পড়েছিলাম, তাই না? এটা কি স্বাভাবিক নয়? আচ্ছা, তাহলে বলো তো আমি ঠিক কি পড়েছিলাম? অবশ্যই জামা পড়েছিলেন, খালি গায়ে তো আসেননি আমার বাসার সামনে। বেশি বেড়ে গেছো তাই না? একদম টাইট দিয়ে দেবো, বুঝলা? একটুও পাকনামি করবা না। পাকনামি করলে কি করবেন? সেটা সময় হলে জানতে পারবে। এখন রাখছি, রাতে কথা হবে গাজীপুর গিয়ে। রাশমিকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটা কলটা কেটে দিল। কলটা কাটার সাথে সাথে রাশমিকের মুখে একটা মুচকি হাসি রেখা ফুটে উঠল। অন্যদিকে একটা মেয়ে রাশমিকের বাসার নিচ থেকে তড়িঘড়ি করে হেঁটে নিজের গাড়িতে গিয়ে উঠে বসলো। গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ির ভেতরে বসে থাকা একটা ছেলে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, কি হলো আপু, এভাবে হেঁটে আসলেন কেন? চুপ, কোনো কথা বলিস না, আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। কেন আপু, কি হয়েছে? রাশকে কল দিয়েছিলাম, ও বললো আমাকে নাকি দেখেছে। মানে ও বারান্দায় এসেছিল আর আমাকে নাকি দেখেছে। তুমি কি ওপেনে ছিলে নাকি? আরে না, পাগল নাকি যে ওপেনে যাব? কি ওপেনে না গেলে দেখলে কিভাবে? সেটাই তো ভাবছি, দেখলো কিভাবে? আমার মনে হয় ও তোমার সাথে মজা করেছে। না, মজাও করেনি। মজা করলে এতটা শিওর হয়ে বলতে পারতো না। আমার মনে হয় ও আমাকে দেখেছে। তোমাকে কি ও চেনে নাকি যে দেখবে? সেটাও ঠিক, কিন্তু ও যেভাবে বললো তাতে তো মনে হলো। যাই হোক, বাদ দাও। এখন বলো কোথায় যাবে, বাসায় নাকি গাজীপুর? কয়টা বাজে? 2:20 বাজে আপু। তাহলে বাসায় চলো, এত তাড়াতাড়ি ওখানে গিয়ে কোনো লাভ নেই, ডিলিং তো রাতে হবে। অতঃপর ওরা গাড়ি নিয়ে রওনা দিল ওদের বাসার উদ্দেশ্যে। অন্যদিকে রাশমিক নিচে এসে দেখে আবির আর তাপসির ড্রয়িং রুমের সোফায় বসে হাসাহাসি করছে। রাশমিককে দেখে ওরা দুজনে নিজেদের হাসি কিছুটা কন্ট্রোল করে বসা থেকে উঠে দাঁড়ালো। রাশমিক ওদের দিকে এগোতে এগোতে বলল,
কী রে, কী নিয়ে এত হাসাহাসি করছিস তোরা? ভাই শুনলাম নাকি তুমি কার প্রেমে পড়েছ? কি, কে বললো এসব আজগুবি কথা? তাপসির? হুম। ওর তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তাই এসব গুজব রটায়, বুঝলি? রাশমিকের কথার মাঝে বাদ সেধে তাফসির বলে উঠল, গুজব কোথায় রটাইলাম? যা সত্য সেটাই তো বলেছি। থাক, আর কোনো সত্যি তোকে বলতে হবে না, এখন খেতে চল। অতপর রাশমিক, আবির আর তাফসির গিয়ে খাবার টেবিলে বসে পড়ল। ওরা টেবিলে বসলে একজন শেফ এসে ওদের খাবার সার্ভ করে দিল। খাবার খাওয়া শেষ হলে ওরা তিনজন ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়ল। কিছুক্ষণ পর সেখানে তিনটে ছেলের আগমন ঘটলো। যাদেরকে দেখে রাশমিক বসা থেকে উঠে দাঁড়ালো এবং ওদের দিকে এগিয়ে গেল। রাশমিককে দেখা দেখি আবির আর তাফসির উঠে দাঁড়ালো। রাশমিক ছেলেগুলোর সামনে গিয়ে কিছুটা মুচকি হেসে বলল, সাদিদ, তালহাত, সঞ্জিত আমার প্রিয় তিনজন ছেলে, যাদের উপরে আমি নির্দ্বিধায় বিশ্বাস রাখতে পারি। তোমার বিশেষ অর্জন করতে পেরে আমরা সব থেকে বেশি খুশি ভাই। জোকার কিং সবসময় কলেজেই থাকবে। জানি। তারপর বল, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। আর তোমার হাত কাঁধে আছে, ভালো না থাকে কিভাবে? বলো, তুমি কেমন আছো ভাই? আমি গোলক ধাঁধার মাঝে আছি। মানে বুঝলাম না ভাই। সেটার সমাধানের জন্যই তোদেরকে আজকে এখানে ডেকেছি। আচ্ছা ভাই বল, কি করতে হবে? তোমার জন্য তো জানটাও হাজির। থাক, অকালের প্রাণ দিতে হবে না, আই বসে কথা বলছি। রাশমিক, আবির আর তাফসির পুনরায় গিয়ে সোফায় বসে পড়ল। তবে এবার ওদের সাথে যুক্ত হলো সাদিদ, ফাহিম এবং সঞ্জিদ। সোফায় বসে সাদিদ রাশমিককে উদ্দেশ্য করে বলল, ভাই বলো, কি কাজ? আজকে তোদেরকে গাজীপুর যেতে হবে। কেন ভাই? কারণ বুঝলি? ভাই, পানির মতো ক্লিয়ার, কাজ হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি তোদের কাছে এমনই উত্তর আশা করেছিলাম। আচ্ছা ভাই, আমরা তাহলে এখন উঠি। সব কিছুর ব্যবস্থা করতেও কিছুটা সময় লাগবে আমাদের। ওকে, যা তাহলে। রাশমিকের সাথে কথা বলা শেষ হলে সাদিদ, তালহার আর সঞ্জিত বাসা থেকে বেরিয়ে যায়। ওরা তিনজন চলে গেলে তাফসির কিছুটা কৌতূহল হয়ে রাশমিককে জিজ্ঞাসা করলো, অপেক্ষা কর, রাতে সব কথা বুঝে যাবে। আচ্ছা ভাই, আর সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে, কখন রওনা দিবা? কয়টা বাজে? তাফসিরের পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে একবার তাকিয়ে রাশমিককে উদ্দেশ্য করে বলল, 6:35 বাজে। আচ্ছা যা, তাহলে তৈরি হয় তোরা। তুমি কি এভাবে যাবে? না, আমার একটু ফ্রেশ হতে হবে। তাহলে চলো। এখনো বসে আছো কেন? আমার রেডি হতে সময় লাগে না, কিন্তু তোরা তো মেয়েদের মতো রূপচর্চায় ব্যস্ত হয়ে পড়িস, তাই তোরা আগে যা। রাশমিকের কথা শেষ হওয়ার সাথে সাথে আবির বসা থেকে দাঁড়িয়ে বলল, ভাই এটা ঠিক না। মানলাম তাফসির মেয়েদের মতো রূপচর্চা করে, কিন্তু আমি কখনো ওইসব করি না। আমার রেডি হতে 2 মিনিটের 1 সেকেন্ডও লাগে না। নিজের গুণ আবার উপরে চাপাস কেন? হ্যাঁ, কোথাও বের হওয়ার সময় তো চুলে জেল, মুখে সানস্ক্রিন আর কত কি লাগাস। একটা মেয়েও যত কিছু করে না যা তুই করিস। আমার মনে হয় তোর মেয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তুই ভুলে ছেলে হয়ে গেছিস। চুপ, আর একটা কথা কেউ বলবি না। যা তাড়াতাড়ি রেডি হয়ে যায়, 35 বছর আন্টির মতো ঝগড়া করিস না। কিন্তু ভাই, আমি চুপ করতে বলেছি। তাপসির, যা রেডি হয়ে যায়। তাফসির এবং আবির আর কোনো কথা না বলে গুটি পুটি পায়ে হেঁটে ওদের রুমে চলে গেল। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে রাশমিক নিজের রুমে চলে এলো তৈরি হওয়ার জন্য। রুমে এসেও ওয়াশরুমে চলে গেল হাত মুখ ধুতে। ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে হাত মুখ মুছে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলো রাশমিক। আবির আর তাফসির এখনো আসেনি, তাই ও ড্রয়িং রুমে সবাই গিয়ে বসে ওদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আবির আর তাফসির নিচে এসে রাশমিকের সামনে গিয়ে দাঁড়ালো। ওদেরকে দেখে রাশমিক বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোরা গেলি আমার আগে আর আসলি আমার পরে, এতক্ষণ কি করলি? ভাই বলেছিলাম না, কথা বের হওয়ার আগে আবিরের স্বরূপ চর্চা করা লাগে, সেটার জন্যই দেরি হলো আর কি। তাফসিরের কথার জবাবে আবিরের কোনো উত্তর না পেয়ে রাশমি কিছুটা অবাক হলো এবং আবিরকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আবির মহাশয় তো কখনো চুপ থাকে না, তা আজকে হঠাৎ কি হলো? ভাই ও তো একটা আবুল, আর আবুলের সাথে তক্র লিপ্ত হওয়া মানে নিজেকে আবুল প্রমাণিত করা। যাক, এতদিনে তাহলে বুঝলি বিষয়টা। চলো ভাই বের হয়ে পড়ি, না হলে আবার দেরি হয়ে যাবে। অতপর রাশমিক, আবির আর তাফসির বাসা থেকে বেরিয়ে ওদের গাড়িতে উঠে পড়লো। গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করলো গাজীপুরের উদ্দেশ্যে। রাশমিক আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, ড্রাগস ডিলিং কোথায় হবে? মানে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? গাজীপুরের নওয়াজপল্লীতে। ও, কয়টায়? রাত 9টায়। ওরা মোট কতজন থাকবে, খবর পেয়েছিস? ভাই যতদূর জানতে পেরেছি ওরা মোট 7 জন আসবে। প্রায় 1.5 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে রাশমিকদের গাড়ি এসে থামলো গাজীপুর নুহাসপল্লী থেকে কিছুটা দূরে।
তবে এরা একা আসেনি, ওদের গাড়ি থেকে কিছুটা দূরে আরো অনেকগুলো গাড়ি এসে থেমেছে, যেগুলোর ব্যাপারে রাশমিক, আবির আর তাপসির হয়তো কিছুই জানে না। রাশমিক পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে ঘড়িতে সময় 8:52। ওরা তিনজন গাড়ি থেকে নেমে নুয়াশপল্লির ঠিক সামনে এসে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে পড়ল। নিজের কোমর থেকে গানটা বের করতে তাতে সাইলেন্সার লাগাতে রাশমিক আবির আর তাপসিরকে উদ্দেশ্য করে বলল, সাইলেন্সার লাগিয়ে নে। ভাই এত রাতে এখানে কেউ থাকবে না, তাই সাইলেন্সার না লাগালেও প্রবলেম নেই। ভিতরে গেস্ট হাউসে অনেক টুরিস্ট আছে, আর এত রাতে গুলির আওয়াজ পেলে তার অনেকটা ভয় পেয়ে যাবে, আর নিরীহ মানুষের ভয়ের কারণ হওয়ার কোনো মানে নেই। আচ্ছা ভাই, লাগিয়ে নিচ্ছি। ওদের কথা শেষ হবার সাথে সাথেই সেখানে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। গাড়িটা থেকে একে একে মোট 4টা ছেলে নামলো। ছেলেগুলো গাড়ি থেকে নামার অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে আরো একটি গাড়ি এসে থামলো। তবে এবার গাড়ি থেকে একে একে মোট দুটো ছেলে এবং একটি মেয়ে নিচে নামলো, আর মেয়েটির হাতে আছে একটা সাদা রঙের ব্রিফকেস। ওরা একে অপরের সামনে গিয়ে হ্যান্ডশেক করে নিজেদের মাঝে কুশল বিনিময় করে নিল। হঠাৎ ওই 4 জন ছেলের মাঝে থাকা একটা ছেলে বলে উঠল, মাল কোথায়? ছেলেটার কথার কোনো জবাব না দিয়ে মেয়েটার ব্রিফকেসটা তার দিকে এগিয়ে দিল। ছেলেটা সামান্য মুচকি হেসে মেয়েটার কাছ থেকে ব্রিফকেসটা নিয়ে নিল। আবির রাশমিককে উদ্দেশ্য করে বলল, ভাই ওরা তো চলে যাবে এক্ষুনি, ফায়ার করব? ডু ইট। রাশমিকের কথাটা শেষ হবার সাথে সাথে আবির তার তাপসির সামনে থাকা ছেলেগুলোর উদ্দেশ্যে গুলি করতে আরম্ভ করলো। আবির আর তাপসির গুলি করছে, আর একজনের মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ছে। বাকি আছে শুধু 2 জন। 4 জনের মধ্যে থাকা একটি ছেলে এবং ওই মেয়েটি। হঠাৎ একটা গুলি এসে ছেলেটার বুকে লাগলে ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়লো। এখন বাকি আছে শুধু মেয়েটি। মেয়েটি নিজের কোমর থেকে গান বের করে অন্ধকারে একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। ও চারিদিকে নিজের চোখ বুলাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ পিছন থেকে একটা ছেলের গলার আওয়াজ পেয়ে মেয়েটার পিছনে ঘুরে তাকালো। মেয়েটি ছেলেটাকে খুব ভালো করেই চেনে। মেয়েটার অজান্তেই ওর গলা দিয়ে একটা অস্ফুট শব্দে বেরিয়ে আসলো, রাশমিক ভাই তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? কিন্তু তুমি তো নিউ ইয়র্কে ছিলে, তাই না? ছিলাম, কিন্তু তোদের মতো কিছু দুমুখো সাপের জন্য এদেশে আসতে হলো আমাকে। সত্যি বলতে তোর কাছে এমন কিছু আশা করিনি আমি। আসলে ভাই, কোনো বাজে অজুহাত আমি শুনতে চাই না। ভুল যখন করেছিস শাস্তি তো পেতেই হবে। গুড বাই বেবি। মেয়েটিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাশমিক ওর কপালে ঠিক মাঝ বরাবর একটা গুলি করলো এবং মেয়েটির সাথে সাথে ঢলে পড়লো মৃত্যুর কোলে। রাশমিক গাছের পেছন থেকে বেরিয়ে আবিরকে উদ্দেশ্য করে বলল, ব্রিফকেসটা জ্বালিয়ে দে। আচ্ছা ভাই। আবির গিয়ে ব্রিফকেসটা মাটি থেকে উঠালো এবং জ্বালিয়ে দিল। ওখানের কাজ শেষ হলে রাশমিক, আবির আর তাপসির গিয়ে ওদের গাড়িতে উঠে পড়লো। গাড়ি চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে ওদের গাড়িটা থেমে গেল। মৃদু ধাক্কা অনুভব করে রাশমিক নিজের দৃষ্টি সামনের দিকে স্থাপন করলো এবং সামনের দিকে তাকিয়ে ওর মুখে একটা মুচকি হাসি রেখা ফুটে উঠলো। আবির আর তাপসির হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাশমিকের দিকে। ওরা কিছুক্ষণ বৃথা চেষ্টা করলো রাশমিকের হাসির কারণ খুঁজে বের করার, কিন্তু পারল না, আর হয়তো কখনো পারবেও না। রহস্যটা রহস্যই রয়ে যাবে।